আমাদের বাড়ির পাশে একটা খোলা মাঠ ছিল, আগারগা তালতলা। তো এখানে আসলে ২টা টাইমে খেলা হতো। একসময় আমরা জুনিয়ররা খেলতাম আর সিনিয়ররা রাত্রে খেলতো। তা আমার যার সাথে প্রেম, উম আ আ ও আসলে এখানে খুব ভালো ব্যাডমিন্টন খেলতো ওরা সন্ধ্যার পর। তা আমরা বসে, বসে দেখতাম। তা আমার ভাই ইমিডিয়েট আমার যে বড়, আমরা এক ক্লাসেই পড়াশোনা করেছি একসাথে। তা ও ক্রীড়া সম্পাদক ছিল ওইখানকার একটা সামাজিক ক্লাবে। তে খেলার সরঞ্জামগুলো আমাদের বাসায় থাকতো। এই উছিলায় আসলে আসা যাওয়া। তো এরকম ৬ মাস আসা যাওয়ার পরে, এটা ৮৯ ঘটনা। বছর শেষের দিকে সে আমাকে একটা চিঠি পাঠিয়েলো তার এক বন্ধুর মাধ্যমে। তা এসে আসলে ১ম প্রেম এবং ১ম চিঠি। আসলে সে একটা প্রেমের প্রস্তাব দিয়েছে। আর তা আমি আসলে কোনো উত্তর দেইনি ১ম ২-৩ মাস। এর মধ্যে সে কয়েকবারই পাঠিয়েছে, ৩-৪ বার বোধহয়। এরপর 90 তে ম্যারাডোনার আমাদের বিশ্বকাপ খেলা যখন হয়, হুম, হুম, হুম। সে ম্যারাডোনার বিভিন্ন ছবি দিয়ে ওকে, একটা পাঠিয়েছে আমাকে, বাধাই করে ওকে। সিনারি পাঠিয়েছে ম্যারাডোনার। এবং সে কিভাবে জেনেছে ম্যারাডোনার প্রতি আমি খুব দুর্বল, মানে খুব ভক্ত আমি ম্যারাডোনার। এবং ফুটবল খেলি আমি সুযোগ পেলে, এবং এটা পাড়ার ছেলেপেলের সাথে, আমার সমবয়সের সাথে, মানে একদম ক্লাস 1-2 থেকেই মানে মারামারি লেগে যেত। তুমি মেয়ে, তুমি কিসের ফুটবল খেলবা? তো আসলে এই দুর্বলতাটা সে খুঁজে বের করেছে যে ফুটবল খেলার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। তো ওইখান থেকে আসলে আমি মুগ্ধ হই। ওকে। এবং ১৪ বছর বয়স, আমি তখন 7 এ পড়ি। আর 90 তে আসলে এইটা গিয়ে আসলে আমার প্রেমটা আমি উপলব্ধি করি যে না, এই মানুষটা আসলে আমার ভালো লাগা একটু, একটু করে খবর নিয়েছে। আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। স্কুল জীবন থেকে আমি আবৃত্তিতে ১ম পুরস্কার পেতাম বিতর্ক আচ্ছা। রচনা প্রতিযোগিতার। এবং সে কবিতার বই আমাকে দিয়েছিল। মীর মোশাররফ হোসেনের কবিতার বইটা ১ম সে আমাকে দেয়, আমার এখনো মনে আছে এইটাই। তা এই তারপরে আমার ফুলের প্রতি একটা দুর্বলতা আছে, মানে ৩টা: ফুটবল, বই এবং ফুল। এই ৩টার প্রতি আসলে আমার জীবনের ১ম প্রেম। হুম, হুম। তো এগুলি দেওয়ার পরে আসলে একটু, একটু করে আমি মোহিত হই। তো একসময় বছরখানেক পর আমি উপলব্ধি করি আসলে আমি তাকে পছন্দ করি। এইভাবে আসলে আমাদের প্রেমটা, ভালোবাসাটা এগিয়ে যায়। এগিয়ে যায়। তারপর কি হলো? তারপরে আমার স্কুল ছুটির পরে সে দাঁড়িয়ে থাকে স্কুলের কাছাকাছি। অনেক সময় পিছনে, পেছনে আসে। আমার ডাকনাম পাখি। হুম, হুম, হুম। তা মানে আমি ১ম তো বছরখানেক তাকে হ্যাঁ না কিছু বলি নাই। হুম। কিন্তু এটা ওটা পাঠায়, আমি রিসিভ করি তার বন্ধুর মাধ্যমে। পরে এক সময় আ এই আমার বান্ধবী বিনার বড় ভাই শামীম ভাই, উনি এটা ফলো করে। উনি এলাকার মানে প্রভাবশালী ফ্যামিলির একজন, এবং আমাকে খুব ছোট বোনের মতো স্নেহ করে। উনি মনে করে নিয়েছে যে এটা বোধহয় ইভটিজিং করছে আমাকে ওই আমলে। তা আসলে তখনকার তো খুব মানে বাধ্যবাধকতা ছিল, এবং গার্ডিয়ানরা অনেক বিষয়ে খেয়াল রাখতেন। হুম, হুম, হুম। একটু পাড়ায় দাঁড়িয়ে যদি ৫ মিনিট কথা বলেছি, হুম। তাইলে এটা একটা রিউমার ছড়িয়ে যেত যে এই মেয়ে তো ভালো না, বা প্রতিবেশীরা, এটা আমরা খুব মাথায় রাখতাম, ভয় পেতাম যে কখন কে দেখে ফেলে রাইট। বা কথা বললে। তাই বাড়ির এলাকার পাড়ার সীমানায় কথা বলার চেষ্টা করতাম না। হুম, হুম, হুম। তো যার কারণে আসলে অনেকে ধরে নিয়েছিল যে বোধহয় আমাকে বিরক্ত করছে। আচ্ছা। আর দূর থেকে আমি খেয়াল না করলে বলতো, ও পাখি তোর যন্ত্রণা। পাখি নিয়ে তো অনেক গান আছে, সে মাঝে মধ্যে গান গেতো। এইটা আমার ওই বান্ধবীর ভাই খেয়াল করার পরে ওর সাথে ওর বন্ধু ছিল, জামাল মারা গেছে ২০০০-এ, বিহারি ফ্রেন্ড। এদের ২ জনকে আসলে কোমরের বেল্ট দিয়ে ব্লু লেগুন চাইনিজ রেস্টুরেন্ট আছে আগারগা তালতলায়, আমার এক বড় ভাই এ নিয়ে এদেরকে আসলে খুব মারধর করলো। আমি পরে শুনলাম ২-১ জন তারই বোন হাঁটতে, হাঁটতে ভোরবেলা এসে আমার বাসা খুঁজে বের করছে তার ভাই কাকে পছন্দ করে। কোহিনুর আপা, উনি মারা গেছেন গত বছর। ওর সেজ বোন। পরে ওর বোনের মুখ থেকে আসলে জানি যে ওকে অনেক মারধর করা হয়েছে। হুম, হুম, হুম। তখন আমি আসলে মনে, মনে ভালোবাসি, কিন্তু ওইভাবে মানে প্রেমের তাকে কখনো বলি নাই যে তোমাকে আমি ভালোবাসি। ওকে। তো ওই মারধরের পরে ৯০ তে আমি আসলে সবকিছু শুনে যে প্রচন্ড মারধর করছে, আর তার বোন
দেখতে চাইছে, তার বোন আসলে খুঁজে আমাকে বের করছে। Okay. তা আসলে আমি মানবিক কারণেই আসলে আমি তাকে দেখতে গিয়েছিলাম তার বোনের বাসায় প্রথম। ওইখান থেকে আসলে প্রথম আমি মানে আমার উপলব্ধিটা যে আসলে আমি তাকে পছন্দ করি। হ্যাঁ, ভালোবাসেন। ভালোবাসেন। ওই তারপর থেকে প্রথম বলেন। আসলে গিয়ে দেখলাম কি ওর বোনের বাসা, ওর পুরো পিঠ বেল দিয়ে পিটিয়েছে, ও খুব ফর্সা মানুষ। হ্যাঁ, খোলা গায়েও শুয়েছিল কাত হয়ে। তখন আসলে বুঝলাম যে আসলে মানে ফিল হলো যে আসলে এই মানুষটা আমাকে ভালোবাসে। বিরক্ত করতে করতে আসলে সে অনেকের চোখে পড়ে গেছে। এখন ফিল হলো যে না, এই মানুষটা আসলে আমাকে ভালোবাসে। এবং সে চুপচাপ ছিল, কোনো কথাবার্তা বলেনি, মাথাটা নিচু করেছিল। তা আমি বললাম, তুমি তো চেনো আমার বান্ধবীদের ভাইদেরকে, তাহলে তুমি কেন এদের সামনে এই পাখি পাখি করে আমাকে ডিস্টার্ব করো পিছন থেকে? তখন তো চুপ থাকলেই পারো। আর এই প্রতিদিন পিছনে হেঁটে আসার দরকার কি তোমার স্কুল থেকে এই পর্যন্ত? তা আসলে ওইখান থেকে আসলে ভালো লাগা, ভালোবাসা। তা আমি যেহেতু আবৃত্তি এবং গানের সাথে যুক্ত ছিলাম, নাচের সাথে, তো বিভিন্ন প্রোগ্রামে ওর সাথে আমার মিট হতো। এই পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর ওকেশনে যেহেতু আমি আবৃত্তি করতে যেতাম স্কুল প্রোগ্রাম বা অন্যান্য জাতীয় ইনডোর প্রোগ্রামগুলোতে, তখন ও দেখা গেছে কি আমি নাচের স্টেজে উঠতাম, সব গহনাগাটি তার কাছে রাখতাম। আচ্ছা। ব্যাপারটা এরকম হেল্পিং হ্যান্ড হয়ে গেল। এবং অনেক মুহূর্তের গল্প আছে। প্রথম আমি তার সাথে বোটানিক্যাল গার্ডেনে যাই এবং এমনও দেখা গেছে সকাল 10টায় গিয়েছি, সারাদিন ছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত। সে আমাকে খুব মানে একদম বাসা কাছাকাছি দিয়ে যেত ওকেশন শেষ করে, অথবা কোনো প্রোগ্রাম হলো হয়তো 2 ঘন্টায় আবৃত্তি প্রোগ্রামটা শেষ হয়েছে, কিন্তু দেখা গেছে যে 2-4 ঘন্টা তার সাথে আমি, চন্দ্রিমা উদ্যানটা কাছে ছিল আমাদের আগারগাঁও তালতলা, ওখানে আমাদের মিটটা বেশি হতো Okay. সংসদ ভবনের কাছে। আমি বৃষ্টিটা খুব পছন্দ করি, আমার মেয়ের নামটাও বৃষ্টি। বাহ। তো বৃষ্টি হলে ওই সংসদ ভবনের যে লেকের পাড় আছে, এখানে খুব নান্দনিক একটা বিষয় ছিল, যেহেতু ওইখানে বসে বসে আমি ওই মুহূর্তগুলি দেখলে তখন আমার আসলে কবিতার প্রতি যে বললাম দুর্বলতা, তখন থেকে তৈরি হয়। তখন থেকে তৈরি হয়। এবং সে আমাকে কবিতার বই দেয়। এবং ওই মোমেন্টগুলিতে আসলে এখনো মানে কিছু কিছু মুহূর্ত আছে জীবনের যেটা আমি তো আসলে ভুলে যাওয়া যায় না। Alright. তো তখন আসলে একটা বন্ডিং হয়েছে। এবং এখনকার যে মানে প্রেম আমরা যেটা দেখি সচরাচর, তখন তো আসলে আমাদের অনেক বাইন্ডিং ছিল। 2 মাস, 4 মাস, 6 মাস পর আমরা মিট করতাম। হ্যাঁ, তখন তো এত খোলামেলা, এখন যত ইজি বলে যাওয়া যায় বাসা থেকে, মানে এটা একটা যুদ্ধ জয়ের মতো ছিল যে 6 মাস পর তার সাথে দেখা করতে যাচ্ছি। Right. এবং সে চুপচাপ, ঠান্ডা প্রকৃতি, শান্ত। তাই আমার দেরি হলে সে আমাকে কিছু বলতো না, একটু 5-10 মিনিট চুপ করে থাকতো। কিন্তু আমার একটু রাগ বেশি, আমি এটা নিয়ে 1-1.5 ঘন্টা সিন ক্রিয়েট করতাম। তুমি কেন রাগ করে আসলা, আমি একা একা বসে আছি, এই দেরি হলো। তা আমরা আসলে খুব মানে আমাদের প্রেমের সময় তো অত মানে এখনকার যুগে যে চাহিদা, এটা দাও, ওইটা খাও, মার্কেট যাই, ফুচকা, এটা তো ছিল না। আমাদের 5 টাকার বাদাম হলেই চলে যেত বড় জোর। এবং আমরা এমনও আছে কোথাও যাইনি, কিন্তু হেঁটে চলেছি বা রিক্সায় আমরা 2 ঘন্টা 4 ঘন্টা ঘোরাঘুরি করেছি। তবে এই 5 বছরের প্রেমের সম্পর্কে একটা জিনিস মানে আমি তাকে রেসপেক্ট করেছি যে এখন তো অনেক অযাচিত অফার আসে 6 মাস 2 মাসের প্রেমে, কিন্তু আমাদের পুরো 5-6 বছরের প্রেমে সে কখনো আমাকে কোনো বাজে প্রস্তাব দেয়নি বা বাজে অ্যাটিচিউড মানে বিহেভ আমি তার কাছ থেকে পাইনি। হয়তো মাঝে মধ্যে আমরা একটু হাতটা ধরেছি, এই এতটুকুই আমাদের আসলে প্রেমে। কিন্তু ও আমাকে চিঠি পাঠাতো, মানে দেখা হলো আস্তে করে একটা চিঠি দিত, দেখা হয়েছে, কথা হয়েছে, এটা তুমি বাসায় নিয়ে পড়বা। তো এই চিঠিটা পড়তে গিয়েও কে কখন দেখবে, কোনো সময় দেখা গেছে যে রাত 1:30-2টা সবাই ঘুমাই গেছে, তখন হয়তো আমি লাইট, মা মাঝে মধ্যে টের পেলে, এই তোমার রুমে লাইট জ্বালানো কেন। তো এই লুকিয়ে চুরিয়ে আসলে ওর চিঠি পড়তাম, ওর হাতের লেখা খুব সুন্দর। তা আসলে প্রায় 5-6 বছরেও আমাকে 400-500 চিঠি দিয়েছে, প্রতি মাসে 2-4টা চিঠি দিত, সে চিঠি খুব লিখত। এবং আমার বাবা মারা যে 92-তে রোড অ্যাক্সিডেন্টে ও 1 বছর মতো দেশে ছিল, রায়পুরে, লক্ষ্মীপুরে।
তখনও মাঝে মধ্যে আত্মীয় স্বজন ওদের দেশ থেকে কেউ আসলে চিঠি পাঠাতো। ওই 1 বছর মধ্যে সে মাত্র 10-15টা চিঠি পাঠিয়েছে। তা আসলে আমাদের প্রেমটা মূলত ছিল হাঁটতে হাঁটতে গল্প করা, স্কুল থেকে বাসা পর্যন্ত আসা, এবং চিঠির যে আবেগ, একটা চিঠি যে কত মানে মুহূর্ত তখন ধারণ করত, কত আসলে কাঙ্ক্ষিত ছিল ওর হাতের একটা চিঠি। এটা আসলে যারা 90 দশকে জি। চিঠির প্রেম করেছেন তারা আমার তারা রিয়েলাইজ করতে পারবেন। প্রথম যেদিন চিঠিটা পেলেন জি, সেই দিনের অনুভূতি কেমন ছিল? সেদিনের অনুভূতি ছিল, আমি আসলে ও একটা ভিউ কার্ড পাঠিয়েছিল ঈদের আগে আগে, সাথে একটা ছোট্ট চিঠি ওটার ভেতরে। ওকে। এবং আমার এখনো মনে আছে ওর প্রথম ভিউ কার্ডের লাইনটা ছিল ছোট্ট ছোট্ট বিন্দু, হ্যাঁ, অতল গড়ে তুলে সাগর মহাদেশ অতল, ওকে। এই 2টা লাইন দিয়ে ভিউ কার্ডে 2টা লাইন ছিল। এবং চিঠিটা ছিল আমি একটা ভরসা, ওকে। আমি তো তোমার সাথে কাটাতে চাই, ওকে। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচবো না, গতানুগতিক যে কথাগুলি হয়। আচ্ছা। কিন্তু একটা কথা ছিল, জীবনে যত দুর্যোগ আসুক আমি তখন কখনো তোমাকে প্রতারিত করব না, আমি ঠকাবো না। আচ্ছা। ভাষাটা এরকম ছিল। এটা প্রথম চিঠির? প্রথম চিঠি আচ্ছা। ওই আমি কথাটাই বোধহয় সবচেয়ে বেশি টাচ করেছে। টাচ করেছিল, আমি তোমাকে কখনো ঠকাবো না, এবং আমার বাবা তোমাকে পছন্দ করেছে। 1 বছর 1.5 বছর আমার বাসায় আমার ফ্যামিলির সবাই তোমাকে খুব পছন্দ করে, আর তাদের কথা তোমাকেও তো বলেছে, আমার ছেলে যাকে পছন্দ করছে আমরা তাকেই মেনে নিব, বাহ! সুতরাং তুমি কেন আমাকে ফিরাবা। আচ্ছা। মানে প্রথম মানে চিঠিটাতেই আসলে এটা ছিল, তার আচ্ছা। আশ্বাসগুলো ছিল। এবং চিঠিটা আসলে কোনো কাঁচা হাতের চিঠি ছিল না, সে আমার 6-7 বছরের বড়, ওকে। খুব গোছালো চিঠি ছিল। আমি যেহেতু আবৃত্তি করি, আমি আসলে মুগ্ধ হয়েছিলাম। পরে অবশ্য জেনেছি চিঠিটা লিখতে সে 3 বন্ধুর দ্বারস্থ হয়েছে, আচ্ছা। এই আর কি। তো ওইটা একটা এক্সিলেন্ট মোমেন্ট ছিল আমার জীবনে। আপনি কিছু প্রবলেম ফেস করেছেন, একটু সেগুলো একবার শুনি। আসলে মা খুব মারধর করেছিলেন যখন প্রথম চিঠি, মানে মার হাতে প্রথম ধরা খাই যে আসলে প্রেমে পড়েছি। মানে ঘুরতে গিয়েছিলাম, তো ওইখান থেকে সে ওই যে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম, তা আসলে তো কখনো তো দূরে যাই না ওইভাবে। ওকে। আমার বাসাটা আগারগা তালতলা। তখন মা খুব মারধর করেছিলেন আমাকে, প্রচন্ড মারধর করেছিলেন, এবং আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওহো! এবং আমি আসলে ওর এই প্রেমের 6 বছরে মার কাছে না হলেও 100 বার মারধর খেয়েছি। এবং আমার মা প্রচন্ড রাগে এক সময় যখন ফিরাতে পারলো না, তখন আমার বুকে পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন আচ্ছা। অনেকক্ষণ। এটার কারণ কি? মানে আপনার মা কি চাইতেন না যে আপনি প্রেম করেন, নাকি উনার ব্যাপারে না, উনার না, কোনো অ্যালার্জি এখন ছিল? আমার হচ্ছে আমরা পটুয়াখালী অঞ্চলের, আমার দাদা বাড়ি, নানা বাড়ি একই বাড়ি, আর আমার জন্মস্থান বাড্ডা। তা আমার মা নোয়াখালীর মানুষদেরকে একটু অপছন্দ করেন। আচ্ছা, মানে এটা যেটা এলাকাগত বিদ্বেষের কারণে? বিদেশ একটা, আরেকটা হলো তারা বলতেন যে ছেলেটা উচ্ছৃঙ্খল, দেশের জেল খেটেছে, এবং বিভিন্ন মেয়ের সাথে আমি খোঁজ খবর নিয়েছি। যখন ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেয়, ওর বড় ভাই, উনি এখন আমেরিকা প্রবাসী, আমার ভাসুর নুরুল ভাই, এবং ওর বোন জামাই নাকি আমি জানি না, আমার জানার বাইরে যৌতুকের অফার করেছিলেন। আচ্ছা। তার ছেলে আছে আমার খুব প্রিয় ভাগিনা, রূপালী ব্যাংকে চাকরি করে। সোহাগ আছে, সোহাগের বাবা মা, এটা আমরা পরে জেনেছি, মানে টেকনিক্যালি বলেছে যে তো দেন। এই কারণে আমার মা আসলে না করে দিয়েছিলেন এবং আমাকে ফেরাতে পারছিলেন না কিছুতে। এবং আমি বললাম যে ছেলে তো চায়নি, ছেলের বাবা তো চায়নি, বোন জামাইয়ের কথাটা এখানে কেন না, ওদের বাসায় তো থাকে। তা মা আসলে কিছুতে চাইতেন না, মা হয়তো অনুভব করেছিলেন অন্য কিছু, যেটা আমার আবেগপ্রবণ বা আমার কৈশোর বয়সে আমি বুঝতে পারিনি, ফিল করতে পারিনি। হয়তো মার চোখ দিয়ে দেখেছিলেন যে এই সম্পর্কটা হলে সন্তানের জন্য অনেক অমঙ্গল আসতে পারে। এই যখন ফিরাতে পারেন নাই, তখন মা রাগের মাথায় আমাকে অনেক মারধর করেছেন। এই মারধরের বাইরে গিয়েও তার সাথে আমি আসলে রিলেশনটা রেখেছি। আমি অনেক অত্যাচারিত হয়েছি, এবং দীর্ঘদিন মার সাথে আমার সম্পর্কটা অনেক খারাপ পর্যায়ে ছিল বলা যায়, ডাক কুমড়ো সম্পর্কের মতো ছিল। মা পরবর্তীতে আমি যখন স্বামীর বিয়ে হলো, স্বামীর ঘরে যাই, মা অনেক বছর খুব আন্তরিকতা নিয়ে, আমার বড় ভাই আমার সাথে কথা বলেননি প্রায় 12 বছর,
ওকে। এই আর কি। তা এই যে বললাম না এত বাধা বিঘ্নর মধ্যে, হুম। তারপরে পাড়া প্রতিবেশীর কথা, আমার বান্ধবী মনি হুম। ওদের এলাকাতেই থাকে পীরের বাগে। হুম। ওর বোন জামাই আসলে বলেছিল যে আরেকটা মেয়ের সাথে রিলেশন, মেয়েটাকে ধোকা দিয়েছে, তুমি একটু কথা বলো। হুম। তখন আমি আসলে এক সপ্তাহ এত একটা প্যানিকে ছিলাম, মনে হয়েছিল তখন এটা আমার বিয়ের আগে 93 শেষের দিকে আমি ম্যাট্রিক দিই। তখন আসলে আমি বিশ্বাস করতে পারিনি, আবেগ এমন কাজ করেছিল যে আমার আসলে প্রেমিকের দ্বারা এটা সম্ভবই না। কিন্তু এখন ফিল করি যে আচ্ছা, ওরা ওই আমার যে আপনি ভালো জানলেন, চেয়েছে। জানার পরে কি তাকে প্রশ্ন করেছিলেন? তাকে প্রশ্ন করেছিলাম, সে অস্বীকার করেছে। মেয়েটার সাথে আমি দেখা করেছিলাম ওকে। এবং মেয়েটা আমাকে যেটা বলেছিল এটা আমি এটা নিয়ে আমার সংসার জীবনে আমি কখনো কথা বাড়াইনি 7 বছরে। হুম। ওই মেয়েটার নাম খাদিজা, ওর বোনের বাড়ির কাছেই থাকতো। হুম। বলল যে এই যে আমার সাথে এরকম 2-3 বছরের প্রেমে হুম। সে আমাদের বাসায় কেউ ছিল না, আসছে এবং আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। আচ্ছা, এটা আপনি কি মানে এটা ওই আজকেই সম্পর্কের সবাই আগে বলেছিলেন? আগেই বলেছিল। মানে আমি গিয়েছিলাম তার সাথে মানে দেখা এটা করতে। কখন? আমার বিয়ের আগে, বিয়ের 6 আগে? মাস আগে। আচ্ছা, এটা জানার পরেও কেন আপনি বিয়ে করলেন? শুনি একটু। আমি ওকে মানে জিজ্ঞেস করলাম। তা আমি তো আসলে বলে না প্রেমে যেটা খুব বিশ্বাস করে। হুম। তা আমি তো তার সাথে বিভিন্ন জায়গায় গিয়েছি ঘুরতে। হুম। হুম। সে তো কখনো এখনকার তো 3 দিনেও রিলেশনে ফিজিক্যাল সম্পর্কে অনেকে অ্যাটাচমেন্ট হতে চায়। হুম। হুম। তা আমি 5-6 বছরে এখানে ঘুরতেছি, সারাদিন থাকতেছি, বন জঙ্গলে ঘুরতেছি, হুম। সকালে বোটানিক্যাল গার্ডেনে গেলে 3 মাস হোক 6 মাস হোক, হুম। সে তো আমাকে এরকম কোনো অফার দেয়নি ওকে। বা আমার সাথে এরকম কোনো বাজে বা যৌনতা সংক্রান্ত কোনো মানে এরকম যার কারণে আপনার আসেনি। বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস হচ্ছিল না। ওকে। এবং ওই মেয়েটাকে আমি একটা সান্ত্বনা দিয়েছি যে তোমার বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, হুম। এবং তার সাথে আমি খুব টাচিং সম্পর্ক করে ফেলেছিলাম। মেয়ে একটা ট্রমা ছিল এবং বিয়ের পরে আমি 1 বছর পর অনুভব করতে পেরেছিলাম যে আসলে আমার হাজবেন্ড দ্বারা ওই মেয়েটা অ্যাবিউজ হয়েছিল। এবং যখন ওই মেয়েটা ওই পাড়ায় আসতো, আমি মেয়েটার সাথে খুব ভালো আচরণ করতাম, মেয়েটা যাতে সুইসাইড না করে। এরকম একটা চেষ্টা থেকে ওই মেয়েটা এখন 2 সন্তানের মা, এখনো আমার সাথে তার ভালো সম্পর্ক আছে। গ্রেট, গ্রেট। তো এবার আমরা তো তার ঘটনাটা শুনছিলাম, কিন্তু আমরা যেখান থেকে সরে এলাম, তো জি। প্রেমের কারণে আপনার মা আপনাকে খুব টর্চার করছে, পারিবারিক বাধা দিচ্ছে সবাই তার ভালোর ফ্যামিলির জন্য। ক্ষেত্রে কি ছিল? তার ফ্যামিলি সবাই চাচ্ছিল, আমার ফ্যামিলি যেহেতু বেশি শিক্ষিত অনেকেই এবং চাকরি বাকরি করে, বেশি এস্টাবলিশ, ওদের ফ্যামিলিতে ব্যবসায়ী বেশি, এবং সবাই চাচ্ছিল। আমি অনেক সামাজিক মানুষ, আবার আমি ছোটবেলা থেকেই কারো বিপদ আপদ হলে দৌড়ে যাই, সবার সাথে মিশুক। ওরা খুব আন্তরিক ভাবে চাচ্ছিল আমাদের বিয়েটা হোক। ওকে। রিফিউজটা আমার ফ্যামিলিতে অনেকে খুব পছন্দ করে, কিন্তু আমার বড় ভাই আর মা নারাজি ছিল। আচ্ছা, আমার ভাই বোনদের সাথে ওর খুব সুন্দর সম্পর্ক ছিল, অন্যান্য ভাই বোনদের সাথে। তারপর 7 ভাই কিভাবে বোন। আগালো সামনের দিকে? তারপরে আসলে ও বলল যে তোমার মাঝে যে কোনো সময় ঘটনা হয়ে যেতে পারে, অন্য জায়গায় বিয়ে দেখছে। আমি ওকে বারবার চাপ দিচ্ছিলাম। ও তখন করলো কি, বিদেশ যাওয়া ছেড়ে মানে ওর এটা অফ রেখে ও গ্রিলের ব্যবসা, থাইয়ের ব্যবসাটা শিখলো। একটা দোকানে কন্ট্যাক্ট করে পরে ও ব্যবসায় নামলো। পরে ও বললো যে আমরা বিয়ে করে ফেলি, এখন তো আমি ওইরকম এস্টাবলিশড হইনি ব্যবসায়, স্টার্টিং, কিন্তু গোপন রাখি যাতে তোমাকে অন্য জায়গায় যদি এরকম পরিস্থিতি হয় তখন তুমি বলবা যে আমরা বিয়ে করে ফেলছি। ওকে। তখন বাসা থেকে বের হয়েছি, আমি স্কার্ট পরাচ্ছিলাম, ওকে। আমাকে বলে গাড়িতে উঠে এক জায়গায় যাবো। আমি আসলে কিছুই জানি না, মাত্র আবৃত্তি করে এসে বান্ধবীদের সাথে আড্ডা দিতে আসছি, বিনার বাসায় ছিলাম আমি শেরাপাড়া। এখন কোথায় স্কার্ট পরে এখন যাব, আমি ড্রেসটা পাল্টে আসি। বলেন তুমি এখনই উঠো। উঠলাম, ও মিরপুর পল্লবীতে, ওর সাথে ওর ফ্রেন্ড জামালও ছিল। পরে মিরপুর পল্লবীতে গেলাম, যে ছেলেটা ওর সাথে মার খেয়েছিল ইফটিজিং এর জন্য। পরে মিরপুরে যাওয়ার পরে দেখি একটা মুরব্বী বসে আছে, আর ও 2 জন সাক্ষী নিয়ে আসছে, ওদেরই পরিচিত, আমি চিনি না, যে হুজুর ডেকে নিয়ে আসছে এবং বলতেছে এদিকে আসো। এখন দেখি কাজী অফিস লেখা। আমি বলছি তুমি এখানে নিয়ে আসছো, কোনো প্রিপারেশন নাই, কোনো কথা নাই। আর মাকে অনেক ভয় পাই, মা কেস মামলা যাই হোক, মা তোমার সাথে আমাকে এইভাবে যদি মারমতে যাই তাহলে মা কোনোদিন মেনে নিবে না, এবং মেনে নিল আমি তো আমার মাকে চিনি, মার কাছ থেকে কোনোদিন আমি দোয়া পাবো না। তো তুমি আমাকে একটু স্পেস দাও, মাকে আমি রাজি করাই বিয়েটা করি। তো বলছে না তোমার মা তাইলে তো তোমার সাথে আমার রিলেশনে হবে না, আমি তাইলে দেশে আমার জন্য মেয়ে দেখতেছে, আমার বোন দেখাইছে, তোমার মা আমার বোনকে 2-3 বার না করেছে, তাইলে আমি বোনের কাছে যেহেতু ছিলাম ব্যবসার কারণে 7-8 বছর,
তাহলে যে কোনো মুহূর্তে আমার বোন আমাকে চাপ দিয়ে বিয়ে করাতে পারে, তাহলে তোমাকে আমি বিয়ে করব না। যখন এই কথা বলছি, এত বছরের প্রেম, তারপরে একটা ভালো লাগা ছিল, একটা সবচেয়ে কি মায়ায় মানুষ আটকে গেলে না, তখন অনেক কিছু না বলা যায় না পরিস্থিতিতে। তখন আসলে ও যখন বলছে তাইলে আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলবো, আজকের পর থেকে তুমি আমাকে আর কোনো ফোন টোন দিবা না, কোনো যোগাযোগ করবে না। আমি টিএনটিতে ফোন দিতাম, ও আমাদের বাসায় টিএনটি লাইনে ফোন দিত। তখন আসলে কি করেছি আমি, আর কিছু বলি নাই। ও একটা পেপার দিল, কত টাকা কাবিন আমি তাও জানি না, আমার বিয়ে করতে বললো, আমি আসলে কাবিন নামায় সিগনেচার দিলাম। এটা আমি বিয়ের 5 বছর পর যখন ওর একটু একটু করে যে কোনো একটা ঘটনায় কাবিন নামা উঠাতে যাই, ও বললো যে 4 লাখ টাকা। তা আমি বললাম 4 লাখ টাকা, এত টাকা কাবিন করার দরকার নেই, আমার কাছে একটা টাকা পয়সা কম, মাত্র আমি 4-5 হাজার টাকা নিয়ে আসছি। তা আমি তো আসলে কাবিন কত ফি তখন ওই বয়সে বুঝি না। এটা 94 ঘটনা, 9 ডিসেম্বর। তখন আমি বললাম না, তাহলে 50,000 টাকাই কাবিন দাও, বেশি লাগবে না। আসলে তখন আমাদের কাবিন হলো। বিয়ের পরে এদিন হলো, আমি বলি ওই দিন হলো প্রথম ওই আলিফ লায়লা প্রচার হচ্ছে। আচ্ছা, ফার্স্ট এডিশন অথবা দ্বিতীয় এডিশন। রাস্তাঘাট সব ফাঁকা, আলিফ লায়লা দেখার সময় রাত 9টা কি 8টা পরে, সংবাদের পর 9টা মেবি, 8:30 থেকে 9টা। তখন ও আমাকে বাসার গেটে অন্ধকার বেবি ট্যাক্সিকে নামাই দিয়েছে। তখন আমি যখন পুরো রাস্তায় আসতেছিলাম না, ওর হাতটা ধরে বসেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমি আসলে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, সবচেয়ে সুখী মানুষ। যে মার সাথে আমার দূরত্ব হয়ে গেছে, জন্ম হয়ে বাবা দেখি নাই, আমার মার গর্ভে থাকতে বাবা মারা গেছে উত্তর ব্যাংকে কর্মকালীন, আমার আপন একটা ভাই নাই, আমি একটা সঙ্গী পেয়েছি যে একটা অভিভাবক। সারা রাস্তায় আসলে আমার মনে হচ্ছিল যে আমার থেকে আসলে ওই মুহূর্তে পৃথিবীতে কোনো সুখী মানুষ নাই। নিজেকে খুব সুখী, খুব হালকা হালকা লাগছিল, একটা অন্যরকম থ্রিলিং অ্যাডভেঞ্চার। কেউ জানে না এখন তো আমাকে অন্য কোথাও, আর বিয়ে শাদী মা চাইলেও দিতে পারবে না। এত মারধর, এত জুলুম, এত শাসন, এত অপবাদ, তারপরেও কিন্তু আমি মানে এমন একটা রিলেশন ছিল, পাড়া এলাকা সবাই জানে। লাস্টে যখন আব্বা কিছুতে ছাড়াতে পারছিলেন না, আমার সৎ বাবা, আমি আপন বাবা দেখিনি, উনি আমাকে খুব স্নেহ করতেন। মার সাথে দূরত্ব, কিন্তু বাবার সাথে আমি বন্ধু ছিলাম, সৎ বাবার সাথে। বাবা তখন বললো থাক, ও এত করে ওর যখন ভালো লাগে। কিন্তু বাবা মারা যাওয়ার পরে মা বেঁকে গেছিলেন। জি, এবার বিয়ের পরের জীবনটা শুনি, কেমন হলো আপনার প্রথম অভিজ্ঞতা? গেলেন বিয়ে করে বাড়িতে, তারপরে ওর বোনের বাসায় গেলাম। ওর বোন আসলে সকালবেলা মানে তখন মেনে নিল, রাতের বেলা সকালে উঠে কোরআন শরীফ পড়তেছে আর বদদোয়া দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মানে কোরআন শরীফ খুলে সে বদদোয়া দিচ্ছে আর বলতেছে, কোরআন শরীফ পড়ে আর বলে যে একদিন হলো আমি আমার এই ভাইকে দ্বিতীয় বিয়ে করাবো, তুই বিয়ে করে নিয়ে আসছিস, এই মেয়ে তো সুন্দরী না। এতদিন কিন্তু আমার চেহারা নিয়ে কোনো কথা হয়নি তাদের পরিবারে, এর তো কিছু আনলি না, তুই এইভাবে বিয়ে করে আনলি। আমরা পারিবারিক ভাবে করলে, ওর মা ব্যাংকে চাকরি করে, হ্যাঁ, আমরা ওইভাবে একটা সাপোর্ট পেতাম, ঘর বাড়ি সাজিয়ে দিত। তখন আমার মানে এইরকম 1 সপ্তাহ করেছে। 1 সপ্তাহ পর আমার শ্বশুর আসছে, বলছে যে আমার ছেলে যাকে বিয়ে করছে তুমি এইসব আর কথা বাড়াবো না। তাই আমার শ্বশুর আসলে একটা সাপোর্ট দিয়েছে, আমার ভাসুর মানা করেছে তাকে। তারপর সে আসলে টিটকারি দিয়ে কথা বলে, আমার ওই ননদ কোহিনুর আসলে বলে। এছাড়া অন্যান্য শ্বশুর বাড়ির সবাই আমাকে গুড রিসিভ করেছে। তা প্রায় অশালীন কথাবার্তা যখন বলে, টিটকারি মারে, তখন আসলে আমার শ্বশুর বললো যে তুমি অন্য জায়গায় বাসা দেখো। তা আমি প্রায় 2 মাস ছিলাম। তা আমি ওর যে মেয়ে লাইভে আছে খুশি আজকে শুনতেছে, আমি আমার সাবেক শ্বশুর বাড়ির সবাইকে আসলে লাইভের ব্যাপারে বলেছি। কালকে মার কাছ থেকে আমি দোয়া নিয়ে আসছি। মা, আমি যেহেতু গল্প বলতে যাব, অনেক সত্যই হয়তো আমাকে বলতে হয়। মার সাথে এখন আমি সবচেয়ে মার কাছের, একসময় সবচেয়ে অপছন্দের মেয়ে ছিলাম। ওই বিয়েটার কারণে, 7 ছেলে মেয়ে প্রেমের কারণে আজকে মার সবচেয়ে নির্ভরযোগ্য সন্তান আমি। মাকে অসুস্থ হলে আমি দেখভাল করি। এবং মার কাছ থেকে কালকে আপনি যখন ফোন দিয়েছিলেন এখান থেকে, মার থেকে আসলে আমি অনুমতি নিয়ে আসছি। আমি চেয়েছি এই জায়গাটা আসি অন্তত মা যাতে পরে শুনে অসন্তুষ্ট না হয়। আমি আসার আগে সন্ধ্যা ইফতার খেয়েছি। আমার সাবেক একটাই ননদ আর 5টা ননাস এই রামপুরাই থাকে, ননদের বাসায় উঠলাম।
এবং আমার সাবেক ননদের 2 মেয়ে আজকে আমাকে রেডি করে দিল, বাহ সাজিয়ে দিল, মামি তোমার যাওয়া উচিত। এবং আপনার মানে সে কিন্তু শুনছে আপনাকে, আপনার খুব ফ্যান, আপনার লাইক পেজে আছে। আমি যখন Thank you বললাম so উদয় much. ভাই সাক্ষাৎকার নিব, সে খুব তাড়াহুড়া করে আমাকে 8 ঘন্টার মধ্যে সাজিয়ে দিল। গ্রেট। এবং আমি ভালোবাসার গল্পটা যে বলতে আসছি, আমার ওই ননদের আপন ভাইয়ের সাথেই, ওরা পিঠাপিঠি ভাই বোন। আমার ননদ 9 নম্বর ও 8 নম্বর আমার হাজবেন্ড। এবং এখনো আমার শ্বশুর বাড়ির সাথে আমি রিলেশনে নাই, কিন্তু আমি আসলে তাদের সাথে আমার একটা সম্পর্কটা আছে। চমৎকার শুনে। আমি হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি যে কোনো প্রেক্ষিতে, কিন্তু আমার শ্বশুর বাড়ি ওই ভালোবাসাটা আজও আছে। সংসার জীবন যেটা বলছিলাম, সেটা হলো এই আলাদা হওয়ার পরে আমাদের মধ্যে মানে খুব মানে প্রেমের মতোই একটা বছর 2 সম্পর্ক। প্রতিদিন ওর ব্যবসায় কি কি হয় এসে আমার সাথে খুঁটিনাটি সব গল্প করে, পরিকল্পনা করে কিভাবে ব্যবসার পুঁজিটা বাড়ানো যায়। পরে আমার আপন বড় বোন জামাতা, আমরা 2টাই বোন, আমরা প্রথম পক্ষে আমার বাবার। তো ইমিডিয়েট বড় যে ওর হাজবেন্ডের কাছে আমি টাকা চাই, ও স্ট্যাম্প করে। তো জমির পরিমাণটা কম বলে দাম, আমি তো আর জানি না, 1000 টাকা শতাংশ বলে, কিন্তু 10,000 এরকম লাখখানেক টাকা জমি। আমি অনেক কম টাকায় তার কাছ থেকে লাখখানেক টাকা আনি, 50,000 আলাদা রেখে আমার পড়াশোনার জন্য বিয়ের পরে। তা আমার ননদ বাধা দিচ্ছিল বিয়ের পরে পড়াশোনা। তা আমার ভাসুর বলে ও সবার ছোট বউ, ও কি করবে 1 বছরের জন্য, যদি মহিলা পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে, ও তো আসলে ব্যবসায়ী, এই ব্যবসা ভালো থাকবে মন্দ থাকবে, ও একটা কিছু করে এস্টাবলিশড হবে। তখন আমি আসলে পড়াশোনায় ফিরে যাই বিয়ের 6 মাস পর, এবং 1.5 বছরের মধ্যে আমি পাশ করে বের হয়ে যাই। 1.5 বছরের মধ্যে একটা ভালো সে মানে আমি এতটুকু বলতে চাই লাইভে, আমার হয়তো সাবেক হাজবেন্ডকে আমি ফোন দিয়ে বলেছি, ও হয়তো শুনছে। আমার মেয়েকে ফোন দিয়ে বলেছি, সেও শুনছে। মেয়ে অনার্স 3rd ইয়ার পড়ে এখন টঙ্গী কলেজে। তা আমি যেটা বলতে চাই যে আমি সংসার জীবনে বা এখন বলেন আমি যে তার সাথে নাই 19 বছর, আমি একটা জায়গায় তার কৃতজ্ঞ। সে তার সাথে সংসার জীবনে গিয়েছে, আমি যে 1 বছর 2 মাস 3 মাস ট্রেনিং করেছি, সে কিন্তু বাসি ভাত খেয়েছে দুপুরে, সকালে রান্না করে গেছে, মানে আপনাকে সেই সময় শেষ সাপোর্টটা দিয়েছে। এই জন্য আমি আসলে তার প্রতি আমি তো একটা কৃতজ্ঞ যে সে তখন যদি বাধা দিত তার বোনের কথা শুনে, তাহলে হয়তো আমার ইঞ্জিনিয়ারিং পাস ওই মুহূর্তে হয়তো করা হতো না। এক্স্যাক্টলি। আমরা এখন চলে আসি একদম ওই জায়গাটাতে, যে জায়গাটাতে আমরা ছিলাম, যে সংসারটা শুরু হলো, আলাদা হয়ে গেলেন এবং প্রথম 2 বছর আপনাকে সাপোর্ট দিল। তারপরে কি হলো? তারপরে আমি জমি জমার বায়না করে তাকে টাকা পয়সা এনে দিলাম, এবং আমি কর্মচারী যে আমার 5-6 জন ছিল, বেশি খরচ হবে দেখে ওদেরকে আমি রান্না বান্না করে দিতাম। এর মধ্যে আমার বেবিটা হলো, তো পড়াশোনা ট্রেনিং করছি, সবকিছু মিলে মানে আসলে সময় মানে আমাদের সময়টা ওই রকম, ও ব্যবসায় ব্যস্ত, একটু একটু করে দূরত্ব বাড়তে থাকলো আমাদের। তারপরে হলো সন্তান হওয়ার পর থেকে আসলে সংসারের প্রতি সে মানে অনেক কিছু সে লুকিয়ে যায়। অনেক সময় উছিলা করে বাচ্চাটা হওয়ার পরে 97 পর থেকে। এরপরে সে একটু মাঝে মধ্যে রাত্রে বাসায় আসে না, তারপর অনেক কিছু তার কথা কাজে মিল পাই না, মাঝে মধ্যে সে বাজার না দিয়ে 2-3 দিন উধাও হয়ে থাকে। তা আসলে আমি 4-5টা কর্মচারী প্রচুর পরিশ্রম করেছি। ওর ব্যবসাটা মূলত ও বিভিন্ন জায়গায় কাজ কন্ট্রাক্ট করছে, মূলত আমি দেখেছি। দেখে এক সময় আমাদের আসলে সাংসারিক যে দৈন্যতা এটা ঘুচে গেল। টাকা পয়সা ফার্নিচার আমরা সব গুছিয়ে গেছি, এখন আসলে ভোগের সময়, সুখের সময়। ওই সময়টা আসলে তার সাথে, এবং তার বোন খুব ডিস্টার্ব করতে থাকলো, কোহিনুর আপা। সে সত্য মিথ্যা ভাইকে বলে, সে যাচাই না করে এটা এসে বাসায় লাগে। এক সময় দেখা গেল কি সবকিছু সংসার, বাচ্চার জন্য ঘুমাতে পারছি না, কর্মচারী রান্না বান্না 3 বেলা, সবকিছু মিলে আমার রাগটা বেড়ে গেল। এমনি তো আমি একটু রাগ, ওর থেকে একটু রাগ আমার বেশি ছিল, এটার মাত্রা আরো বেড়ে গেল। এবং আমি তার সাথে রিলেশনে গেলে শারীরিক ভাবে একটু উইক হয়ে যেতাম। এবং আমি যখন ডাক্তারের কাছে যেতাম, তখন বলতো যে আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই আপনার ব্যবস্থা নিবেন শারীরিক সম্পর্কের সময়। তখন এটা আমার কিন্তু এটা 96 শেষের দিকে, 2000 দিকে এসে আমরা এক আমাদের দক্ষিণ পীরের বাগে এক ডাক্তার আপার কাজ, মানে আমরা নেই থাইয়ের কাজ গ্রিলের। তখন আপা আবার আমার এক কাজিন, সে বরিশাল মেডিকেল থেকে পাশ করা, সালমা আপির ব্যাচমেট,
উম্মেহানি আপা, সে বলল যে তাকে দেখাইলাম, তাকে দেখানোর পরে তার কয়েকদিন পরে তার মাথা ফেটে গেছে, এটা বোধহয় 2000-এর ঘটনা। তখন তাকে সে টেকনিক্যালি, আমি এটা পরে জেনেছি, রক্ত পরীক্ষা করতে দিল তার বন্ধু বান্ধবের সাথে ঝগড়া লেগে। ওইখানে পরে আমাকে ডাকালো, এটা ঠিক আমার সংসার ডিভোর্স হওয়ার 4-5-6 মাস আগের ঘটনা, মানে 2000 শেষের দিকে, ডিসেম্বর নভেম্বরের দিকে। পরে বলল, আমি যখন সিমটম গুলি বললাম তখন সে বলল যে ঠিক আছে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, খুব রাগ করে। তা আমাকে তো সরাসরি বলতে পারে না, সালমা আপাকে দিয়ে বলাইছে। তখন আমি বললাম কি, সবুজ ছাতা, ওখানে সারাপাড়া একটা ইউনিট আছে, ওখানে গেলাম হেলথ ক্যাম্পে। তখন ওই একটা নার্স আপার সাথে খুব সম্পর্ক, 3-4 বছরের রিলেশনে পরে সে বলল, আপনার হাজবেন্ড এই যে জীবাণু রক্তে, আপনার হাজবেন্ড বোধহয় অনেক খারাপ মেয়ের সাথে যায়, অথবা যেই মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, এইখান থেকে জার্মটা আসে। তখন উদয় ভাই, আমি যদি বিয়ের পরে বা বিয়ের আগে কখনোই কারোর সাথে ফিজিক্যাল টাচে না আসি, অ্যাটাচমেন্টে না আসি, তাহলে তো আমার দ্বারা এই জীবনও আসা সম্ভব না। সেটা হচ্ছে ভিডিআরএল রিয়েক্টিভ, এবং তার থেপা পরীক্ষা করেছি, টিএইচপিএ, এবং ওইটা রিয়েক্টিভ আসছে। তখন মানে ডকুমেন্ট তার আমার কাছে নাই, আমি জেনেছি, মানে বললো যে আপনার হাজবেন্ড তো আমার এখানে আসছিল, এই ঘটনা, উনি 2 জনকে দেখেছিল। পরে উম্মেহানি আপার সাথে এসে বললাম যে আপা এই ঘটনা, সে তো স্বীকার করে না। আর আমার না, ওই যে বললাম যে প্রথম প্রেম, আর সে চুপচাপ বাসায় আসে, উচ্ছৃঙ্খল ব্যবহার নাই, কিন্তু ওই বোনের সাথে কোনো কিছু হলে সে আমাকে মারধর করে। ফার্স্ট 99 যে খেলাটা হলো, যেদিন বিশ্বকাপ খেলা, তার প্রথম দিনই সে আমার এক কর্মচারী, ছোট 10 বছরের, আমার বাসায়ও কাজ করে, দোকানেও ফুড পারমাস খাটে। ও বাজার কম করেছিল, 5 না 10 টাকার হিসাব নেই, সে খুব ঠান্ডা, রেগে গেলে ভয়ঙ্কর, সে কাপ উড়িয়ে মারে কাঁচ। এটা আসলে জানালায় লেগে ওকে আমি সরাই দেই, কাজটা ঠিক দরজা জানালার মাঝখানে লেগে আমার মাথার মধ্যে পরে যখন কাজের ছেলেটাকে হাত তুলতে পারে না, ও আমার দিকে ছুঁড়ে মেরে একদম মাথা বরাবর, আমার মাথার একদম তালু যেটা, সেখানে 6টা সেলাই পড়ে। আমি সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে সেলাই করি, আমার বাচ্চাটা তখন ছোট, 99-তে বোধহয় 2-3 বছর। তো পুলিশ খুব জিজ্ঞেস করছিল বারবার, আমি বলতেছি বাথরুম থেকে পড়লে তো আপনার মাথার তালুতে কাটবে না। হ্যাঁ, এবং তালুর জায়গায় তো আসলে চামড়া থাকে না, খুব কষ্ট, এবং অনেক ব্লিডিং গিয়েছিল, আমি সাদা হয়ে গিয়েছিলাম। তখন আমি একবার, ও আমার দিকে তাকাচ্ছিল, পুলিশ যখন জিজ্ঞেস করতেছে আমাকে উঠিতে শিলায়, আর বাচ্চাটা ওর কোলে। তখন আসলে ভাবলাম যে আজকে পুলিশকে বলবো, হয়রানি করবো, আমার বাচ্চা নিয়ে তো মার বাসায় জায়গা নেই, যেটা আমি সম্পর্ক করে বিয়ে করেছি। এই আসলে এর 6 মাস পর তার শার্ট ধুতে গিয়ে দেখি সে একই ডিজাইনের, মানে একই চেক শার্ট সে পছন্দ করে, আর আমি তার শার্ট গুলি সব দিয়ে খুব, সে টিপটপ, মানে পোশাক আশাকে সে খুব মানে ফ্যাশনেবল। তা আমি মানে আসলে অনেক, সে দেখতে অনেক হ্যান্ডসাম, 6 ফুটের কাছাকাছি, চেহারা অনেক সুন্দর, আমার মেয়েটা তার বাবার মতো হয়েছে। এবং আমি সবসময় চেষ্টা করতাম যে আমার হাজবেন্ডকে যাতে আসলে সুন্দর দেখে। তার আসলে পোশাক আমাকে মার্কেট করতে দিলে, আমি মার্কেটের টাকা রেখে ফার্স্ট মার্কেটে গিয়ে যতই ও নিজে কিনুক, ওর জুতাটা কেনা, ওর ভালো একটা, মানে আমি প্রথম গিয়ে আসলে আমার হাজবেন্ডের মার্কেটটা করতাম 7 বছরে। কখনো এরকম হয়নি যে আমি শুধু আমার আর আমার, তারপরে আমার ননদের ছেলে মেয়ে, ওরা আমার যারা, আমার সব ননদের ছেলে মেয়েরা আমার প্রিয়, 6 ননদের ছেলে মেয়ে যারা আমার ভাসুরের, ওদের কি দেখলেন? রাশিদা না যেন হামিদা, এই মেয়েটার, কাজের মেয়েটার নাম হামিদা, মানে এই মেয়েটার ব্যাপারটা আমরা জানি না। এবং আমার বাসায় কাজ করতে একটা মেয়ে, হামিদা নাম। তা হামিদা বোঝা যায় না, মিদাটা বোঝা যায়। এখন কি এটা অন্য কিছু কিনা, তখন তো আমার অন্য নাম মনে হয়েছে, কিন্তু একটা মেয়ের নাম, এটা আমি বুঝতে পেরেছি। তখন আমি বললাম, মানে এক জায়গায় রাশিদা লেখা, এক জায়গায় হামিদা লেখা, তখন এই মেয়েটা আমার বাসায় কাজ করেন, হামিদা বা রাশিদা। পরে আমি আমার বাসায় একটা কাজ করেছে মেয়ে, যার সাথে ওর সম্পর্ক, পরে যে বুঝেছি। কিন্তু তখন আমার বাসায় একটা হিন্দু ভিক্ষুক আসলো, রাগ করে আমি শার্টটা তাকে দিয়ে দিলাম, আর বললাম যে তোমার শার্টে এরকম লেখা কেন? তো একটা হাসি দিল,
হাসি দিয়ে চুপচাপ রইলো, কোনো কথা বললো না। তা আমি তো তখন এইডস প্রোগ্রাম করি, সামাজিক ক্যাম্পেইন করি, এসে আমার হাজবেন্ডের সাথে আলাপ করি। যখন আমি কেন এইডস হয় এগুলি আলাপ করি, তখন ও চুপ করে থাকে। আসলে তো সুন্দর চোখে কখনো দেখিনি, প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, আর সে একটু চুপচাপ ঠান্ডা। এই আস্তে আস্তে সে তার বাইরের যে জগতের গল্পটা, এটা আমার কাছ থেকে লুকালো, এবং সাংসারিক উদাসীন সব কিছু মিলে আসলে সংসারটা আমার খারাপ হতে থাকে। খারাপ হতে হতে 2001-এ আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে যায়, এবং ঢাকায় আসে আমার কাছে থেকে তারপর তাকে শেষ সময়ে যখন আমরা পরীক্ষা করাই বুঝতে পারি যে তার কিডনি প্রবলেম। আপনার শাশুড়ি তখন 2001-এ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আগস্টে। তার 1 সপ্তাহ পরে উনি ঢাকা মেডিকেলে মারা যান। বাসায় চিকিৎসা করেছি বিভিন্ন জায়গায় 4-5 মাস। এটা 18ই আগস্টের। এবং মারা যাওয়ার পরে মাইক্রোবাস ভাড়া করে, আমার তো ছোট বাচ্চা, আর আমি ওনাকে আমার বাসায় ছিল তো, বিভিন্ন টেনশনে, পারিবারিক এবং অশান্তি, আমার ননদকে নিয়ে আমিও খুব মানে সহ্য করতে পারতাম না। ননদের ছেলে মেয়ে আসলে আমি খুব আদর করি, কিন্তু ননদ প্রত্যেকটা বিষয়ে যখন আর্গুমেন্ট করে, আমার এই ননাস কোহিনূর, তখন আমি মেনে নিতে পারতাম না। তুমি রাত্রে কেন আসো? আমি ওর বোনকেই দোষারোপ করে আসলে আমাদের সাংসারিক দ্বন্দ্ব। আমি তো তার আসলে পরকীয়া বা সে যে বাইরে বিভিন্ন পতিতালয়ে যায়, বিভিন্ন জায়গায় তার অ্যাফেয়ার, এগুলো তো আসলে ডাক্তাররা বললো, আমি বিশ্বাস করিনি। আমার বিশ্বাসের জায়গাটা খুব স্ট্রং ছিল, এবং আমি হাজবেন্ডের থেকে বন্ধু বেশি, মানে হয়তো এই রাগ উঠেছে, ওর বোনকে নিয়ে 2টা কথা বলছি, কতক্ষণ পরে, এটা 10 মিনিট পরে ঠিক। এবং আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার বাসায় আসতে পছন্দ করত, এবং আমি প্রতি বছরই আমার 6টা ননাস, প্রত্যেককে কি দেওয়া যায়, কি দিবে, আমি এখনো এটা করি। আজকে আমার ননদের বাসায় আসার সময় সাবেক ননদ আচার নিয়ে আসছি, দেশি আম নিয়ে আসছি আমার মার গাছের। ও কি পোশাক আশাক পছন্দ করে, তাদের সাথে সম্পর্কটা সবসময় ভালো। হ্যাঁ, এবং ওইটা সংসার জীবনও। তা আসলে এই জন্য আমি ওইটাকে কখনো চারিত্রিক ভাবে আমি নেই সন্দেহ করিনি। তা যখন আমি আমার শাশুড়ির লাশ দাফন করে আসলো, পরের দিন সকাল 11টায় আসলো, 11টা থেকে 12টার মধ্যে আসছে, মানে মাইক্রোবাসে 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগে রায়পুর থেকে আসতে। সে সাবেক এমপি সাহেব, মানে আমার চাচা শ্বশুর লক্ষ্মীপুরের রায়পুরে, তা ওই মাইক্রোবাস নিয়ে গেছে, ওই মাইক্রোবাসই তারা ফেরত এসেছে ঢাকা মেডিকেল থেকে। এবং সে এসে 1-1.5 ঘন্টা পরে আমার সামনে ওয়ার্ড্রোবের উপরে 40 থেকে 50 হাজার টাকা হবে এভারেজে গুনেছে বের হয়েছে। 5 দিন সে নিখোঁজ। 5 দিন? হ্যাঁ, 2 দিন যখন নিখোঁজ, আমি 2 দিন আমার ভাসুর, আমার আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিলাম, শ্বশুর বাড়ি, গ্রামে ফোন দিলাম, তো কোথাও নাই দেখে আমি ঢাকা মেডিকেল, তারপর আমার বাবা যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঢাকার কাছাকাছি যত হাসপাতাল আছে আমি মর্গে গিয়ে লাশ এপিট করে নিজে দেখেছি। না, বললাম আমি একটা কাজে যাচ্ছি গাজীপুর। আচ্ছা। প্রথমে তো যেহেতু আমার সৎ বাবা মারা গেছে, ওই যে একটা প্যানিক, মনে হয় ঠিকানা নাই, তাইলে মনে হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমার শাশুড়িকে, আমার যে ভাসুর, মেজ ভাসুর, আমার বড় ভাসুর একটু অসুস্থতার কারণে একটু সোজা সরল, মানে ওনার আর্থিক ব্যাপারটা অনেক কি হয়ে গেছে বলে, আমার শ্বশুর মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে রায়পুরের শ্রেষ্ঠ 2-3 জন ধনীদের একজন, খুব স্বনামধন্য ব্যবসায়ী। এবং এখন যে আকিজ বিড়ি, এই প্রতিষ্ঠানটা, এরকম একটা প্রতিষ্ঠান ছিল আমার শ্বশুরের। হ্যাঁ, বিড়ি প্রতিষ্ঠান ছিল, খুব নাম করা, আমার হাজবেন্ডের নামে, হারুন বিড়ি। সেই যারা 50, যাদের এখন বয়স 60, তারা এখন, এবং পুরো বৃহত্তর আপনার এই, ওই লাইসেন্সটা বাতিল হয়ে যায়। আমার এই ভাসুর অনেক অগাধ সম্পদ ছিল, তা আমার হাজবেন্ডই নাকি আমার মানে বোনদের মানে কিছু সম্পদ দিবে না, এরকম তাদের ভেতরে একটা, ভাই বোনদের মধ্যে একটা মানে ঝামেলা চলছিল। ঝামেলা থেকে তা আমার হাজবেন্ডই নাকি আমার শাশুড়ির নামে সব কাগজপত্র আমার শ্বশুরকে থেকে ট্রান্সফার করে মারা যাওয়ার আগে 96-তে। তখন আপনার এই আমার শাশুড়ি আবার আমার এই ভাসুরের প্রতি একটু আছে না, সব ছেলে মেয়ে ছেলেমেয়ের কারোর প্রতি একটু দুর্বল বেশি, তা আমার ভাসুরকে খুব পছন্দ করে আমার শাশুড়ি বেশি। আর আমার শ্বশুরের টান ছিল আমার হাজবেন্ডের প্রতি বেশি, চেহারাও বাবার মতো। তোরা ভাই সেম চেহারা, আমার ভাসুরটা একটু রাগী, প্রায় সেম চেহারা আমার ভাসুর আর আমার হাজবেন্ডের। তা আমার ভাসুর বলছে, মা আমি আমেরিকা যাব, সে TNT সরকারি চাকরি করতো, এখন আমেরিকা আছে,
তখন সে বেশি পরিমাণ মানে মার নামে যত সম্পদ তার অর্ধেকের বেশি, সে তো লেখাপড়া জানে না আমার শাশুড়ি, গিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে। এটা হলো 2000-এর দিকে। এটা নিয়ে তারা ভাইরা একটা দ্বন্দ্ব। আর আমার শাশুড়ি মারা যাওয়ার 5 দিন আগে আমার ভাসুর আমার বাসায় আসছে, এসে বলতেছে মার যা জমি বোনদের অল্প অল্প দিব, বাড়ির ভাগ দিব না, তোমাকে দিব। আমি যখন যাই আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে মার থেকে তো আসলে দুনিয়া কিছু হয় না, ভালো হোক মন্দ হোক। আমি দেখতেছিলাম এসটাইম হাতে আমার ঢাকা মেডিকেলে আমার শাশুড়ির লাশ বেঁচে আছে কিনা আমি তখনও জানি না, মানে আমাকে নিয়ে গেছে। দেখি আমি যে এসটাইম কেন মেডিকেলের বেডে, তখন আমাকে দেখে এসটাইমটা লুকিয়ে ফেলেছিল আমার ভাসুর। আচ্ছা, মানে এটা আমি ভুলে গিয়েছিলাম, এখন প্রসঙ্গত শাশুড়ির ঘটনাটা মেমোরিটা আমার মনে পড়ে গেল। মানে আমার বাসায় কথা হয়েছিল দিবে, এখন এর মধ্যে তো শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। তখন আমি বললাম এইটা কি কাগজ? বললো এটা কাগজ, মা তো এই মাত্র সেন্ট ছিল, মা টিপসই নিতে নিয়েছিলাম। আচ্ছা, তখন আমি ওনার ছেলে, হ্যাঁ 2 ছেলেই। ওই যে যেহেতু যদি মামলা খায় আমার ভাসুর তো যেহেতু মাকে ভুল বুঝে, এবং আমার শাশুড়ি আমাকে বলে গেছে আমি তো আর জানি না বেশি লেগছে, তাইলে যা জমি আছে বড়টা তো সোজা সরল তোমরাই টানো, বাজার টাজার দাও, ওকে জমি দিল তো আরেকজনে লেখাই নিবে, তাহলে আমি ছেলেরও কিছু বাড়ায় দিব। কিন্তু এত ও তো 3 ভাগের 2 ভাগ জমি নিয়ে নিচ্ছে। আচ্ছা, 1 ভাগ জমি আছে, এবং রায়পুরে জমির তখনকার সময় প্রায় 1 লাখ টাকা শতাংশ, অনেক মূল্য, এবং এমপি সাহেবের বাসার সামনে, এবং খুব ভালো ভালো জায়গায় মসজিদ মারা গেছে। স্ট্যাম্প নিয়ে তার 2 ছেলে দাঁড়িয়ে আছে। তখন আমি চট করে খেয়াল করলাম যে আমার বাসা যে ছুটা কাজের মহিলা হামিদা, তার মা ওইখানে বসা। তো আমি বললাম যে আমি শাশুড়ি অসুস্থ, আমি জানি না, আমার ভাসুরের বাসায় 2 দিনের জন্য নিয়ে গিয়েছিল আমার ভাসুর, কারণ আমার বাসায় বসে তো সম্ভব না। আমি সব গার্লস গাইড করেছি স্কুল জীবনে, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে আমি 5 পর্যন্ত পড়েছি, আর আগারগা তালতলা স্কুলে আমার ম্যাট্রিক, কলোনি হাই স্কুলে এবং মহিলা পলিটেকনিকে আমার পড়াশোনা। তা আমি সবসময় সোশ্যাল ওয়ার্কের সাথে ছিলাম, এবং আমি যেহেতু এতিম এবং একজন নারী হিসাবে আমি সবসময় চেয়েছি নারীদের সম্মান এবং অধিকার। আমি বলেছি আমার এক ননদের সাথে যাই হোক তোমার 6 মেয়ে, আমার শাশুড়িকে বলেছি মা 6 মেয়েকে আপনি সমান করবেন, আপনি পেটে নিয়েছেন, এবং আমার ভাসুর যা করছে এখন যা আছে আমার বড় লোক হওয়ার দরকার নেই। হ্যাঁ রেনু, আমি চাচ্ছি যে আমার সাবেক ননদ যার বাসা থেকে আসলাম ও লাইভে আছে, ও কথাগুলি শুনছে, এবং আমার বাকি 3 ননদও শুনছে নোয়াখালী থেকে, এবং আমি এটা এবং এটা একদম প্রকাশ্য ছিল। এই জন্য ননদ ননাসরা, আমার বাসাটা ছিল, আমার শ্বশুর শাশুড়ি তো বৃদ্ধ মানুষ, আমি আসলে ওই বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করছি, সবার ছোট হলেও। আমার ভাসুরের বাসায় কেউ এলাও না আমি ছাড়া, তা আমার ননদদেরকে সে এড়ায় যেতেন, তার বোনদেরকে, এবং তার এই যে এই পরে বুঝেছি যে সম্পত্তির আগ্রাসনের জন্য। তো যেহেতু আমার বাড়িতেই সবাই আসে যায়, বাবা মা বৃদ্ধ সবাই আমার বাসায় আসে যায়, একটা টাচিং সম্পর্ক হয়ে গেছিল। তা আমি বললাম যা হয়েছে হয়েছে, সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না, তোমার ব্যবসা আছে এস্টাবলিশড, বোনদেরকে ঠকাবা না। এই এখন যা সম্পত্তি আছে মার নামে, তখন হয়েছে কি ওরা 2-3 দিনের জন্য ওই আমার ভাসুর বেড়ানোর কথা বলে নিয়ে গেছে, আমি তার বুঝি নাই, ওইখানে বসে বোধহয় স্ট্যাম্পটা করেছিল। যখন স্ট্যাম্পের টিপ আমার দেখে সরাইছে, মানে টিপ নিয়েই ফেলেছে ওই মরা লাশ থেকে, তখন এমনি তো আমার মাথায় মানে রাগ চেপেছিল। আমি বললাম তুমি এখানে কেন? হামিদার মাকে, আমার কাজের বুয়ার যে মা, আমি দেখতে আসছি। তা আমার হাজবেন্ডকে আমি প্রথম বললাম যে তুমি আমাকে জানাও নাই আমার বাসায় কাজের বুয়ার মা কিভাবে? কয় সে ওদিক দিয়ে আনছি তো, পীরের বাগের ওই রাস্তা দিয়ে, সে জেনে আসছে, একটা লোক আসলেও তো না করা যায় না। আচ্ছা, হ্যাঁ, দেখাশোনার জন্য আনছি। উনিও তো মানুষের বাসায় কাজ করে, বিভিন্ন মেস বাড়িতে কাজ করে, তুমি ছোট বাচ্চা নিয়ে মেডিকেলে থাকতে পারবো না? 3 দিন ধরে এই হামিদার মাই, মানে কাজের বুয়ার মাই দেখছে, সে তো বিভিন্ন মেস বাড়িতে কাজ করে, এর জন্য তাকে নিয়ে আসছি, সেটা বুঝবে। আমি আর কোনো কিছু বলি নাই, মারা গেছে লাশ, তো সবকিছু কাগজপত্র ওকে করলে 11:30টার মধ্যে লাশটা চলে গেল। হ্যাঁ, আমি বাসায় চলে আসলাম বেবি ট্যাক্সি নিয়ে। বাসায় চলে আসার পরেই তো আমি বললাম, যেমন ওর মানি ব্যাগে, ওই যে বললাম যে ওকে খুঁজতে গিয়েছিলাম, মা ছুটি নিলে এই প্রথম মা আমার সাথে যাওয়া, আমি খুব পাগলের মতো হয়ে গেছিলাম যখন লাশ পাইনি বিভিন্ন মেডিকেলে খুঁজে। তখন মা অফিস থেকে ছুটি নিলেন এবং প্রথম গেলেন আমার সাথে রায়পুরে।
গিয়ে আমার চাচি শাশুড়ির বাসায় উঠি। আর আমার যে ভাসুরের ছেলেটা আমার শ্বশুরের ঘরে, তা আমি 2 দিন ছিলাম। তখন ওর আসলে প্রথম মানে ও যে গ্রামে থাকতে যে ওর নেগেটিভ গল্প, ওর চারিত্রিক, ও জুয়া খেলে, এটা প্রথম আমি জানলাম। যে ওর বাবার ব্যবসা, দুই ভাইয়ের ব্যবসা ধ্বংস করেছে। গুলিস্তানে বিশাল মার্কেট ছিল, দোকানপাট, এগুলো জুয়া খেলে সব রয়েছে। এবং 2 বোন জামাইকেও সে পথে নামাইছে জুয়া খেলে। তার বাবা তাকে খুব বিশ্বাস করতো। এবং আগে তো এত ব্যাংক সিস্টেম ছিল না, ওই যে গদির নিচে হলো টাকার বান্ডিল গুলি রাখতো। সে যথেচ্ছ চার করছে এবং তখনই তার এই নারী ঘটিত বিভিন্ন সমস্যা গ্রামেও। এই জন্য দেশে রাখতে না পেরে সে 1 সপ্তাহ জেলও খেটেছে। তারপরে দেশে রাখতে না পেরে তাকে ঢাকায় বোনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা আমি জানতে পারি। জানার পরে আমার মা চলে আসি। তার 2 দিন পরে এসে 5 দিন শেষে 6 দিনের দিন বাসায় আসে। মানে আমার শাশুড়ির মিলাদ পড়ালাম, তো ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে যে এটা কার দোয়া। আমি যখন বললাম আমার শাশুড়ি, আপনার হাজব্যান্ড কে, 4-5 দিন নাই। উনি খুব অবাক হয়ে আমার মাথায় হাত দিয়ে বলছিল যে মা দোয়া করি যে জীবনে যত ঝড়ঝাপটা আসুক, তুমি যাতে কোথাও না থাকো, আমি মসজিদের ইমাম। মানে ওই মোমেন্টটা আমার কাছে খুব টাচি। যখন সে ফিরলো, আমি মানে ম্যাচ ছিল না ঘরে, ম্যাচ আনার জন্য ওর মানি ব্যাগে হাত দিয়েছি। ও ঘুমের ভান করতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, সর্দি, আর গেঞ্জি সেট নিয়ে আসছে, আর কিছু ফল নিয়ে আসছে, সাথে একটা মানে ড্রেস, লুঙ্গি এবং নাইট ড্রেস। আমি বললাম এই লুঙ্গি হাতে করে নাইট ড্রেস মানে মিলাতে পারছিলাম না। ও বলে এমনি গেছিলাম তো বন্ধু বান্ধবের বাসায় 4-5 দিন, মন ভালো না, রায়পুরে। ও কিন্তু জানে না যে আমি দেশে গিয়েছি। আমি বললাম কই তুমি তো রায়পুর যাও না। আমি তো রায়পুর গিয়ে আসছি। এই যে প্রথম মিথ্যা ধরা পড়লো। মিথ্যা ধরা পড়ায় আমি ওকে ঘুমাইতে না দিয়ে রাগ করে বসায় রাখছি। তখন সে আমার গলা চেপে ধরছে, গলা চেপে ধরে এবং আমার মেয়েকে রড দিয়ে একটা বাড়ি মারছে। আপনার মেয়েকে? আপনার মেয়ের বয়স কত? 4 বছর। আচ্ছা, 4 বছর 2-3 মাস এরকম। তখন রড দিয়ে বাড়ি মারায় মেয়ের মাথা ফুলে গেছে এবং বলতেছে 2জনকে মেরে ফেলবো। এবং রাগের মাথায় সে বলে ফেলছে যে আমি মানিব্যাগে কাজের মহিলা আমাকে ছবি তুলে, আমার বাসায় ছোট কাজের মহিলা তোমাকে কাজের অর্ডার কেন দিবে, এখনই হামিদাদের বাসায় যাব। এরপরে ও রাগ করে বাসা থেকে চলে যায়, বাসায় আসে না রাত্রে। সকালে আমার যে ছোট ছেলেটা আমার বাসায় ফুড ফরমেশ খাটে দোকানে, বলতেছে মামি কলার ধরছে। আপনার ওই কাজের মেয়েটাও কিন্তু আমাকে মামি ডাকে, আমার কর্মচারীটাও আমাকে মামি ডাকে। কে কলার ধরছে? আপনার বাসায় যে কাজ করে হামিদা, দোকান পাড়ে কলার ধরছে। আর তার মা হোটেলে নিয়ে 4-5 দিন ছিল, আমার মেয়েকে বিয়ে করতে হবে। মানে এটা কে বলছে? এটা আমার কর্মচারী এসে আমাকে জানাচ্ছে। মানে আপনার হাজবেন্ড কে রাস্তার ভিতরে আপনার বাসায় যে কাজের ব্যবসার প্রতিষ্ঠানের সামনে। আচ্ছা, মানে আমার ব্যবসা। আপনার হাজবেন্ড কে আপনার বাসায় যে মেয়েটা কাজ করতো সে এবং তার মা রাস্তায় ধরছে। হ্যাঁ, তারপর ধরেছে। আমার কর্মচারীটা এসে বললো আপনাকে যে মামি ডাকে আপনাদের বাসায় কাজ করে আন্টি, উনি কলার ধরছে এবং বলতেছে হোটেলে ছিল, 2 বন্ধু মিলে নিয়ে গেছে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তার এক বন্ধুর নাম মিন্টু, আর একটা ওই যে কাজ টাজ দেয় কন্ট্রাক্টে, ওর নাম মাহাতাব। আচ্ছা, সাব কন্ট্রাক্টে আমাদের কাজ দেয় বাসার কাছে। পরে আমি তাকে ঠান্ডা ভাবে বাসায় আসলো, বললাম কি করছো, সব সত্য কথা বলো, নয়তো আমি ডিভোর্স দিয়ে দিব। এই ভয়, যেহেতু আমার 3-4 জন ক্লাসমেট, তার সাথে বন্ধু ব্যবসায়িক, ম্যাক্সিমাম কাজগুলি আমার ম্যাক্সিমাম ক্লাসমেট বন্ধু বান্ধবের ডাকে দেয়। তখন ব্যবসা নষ্ট হবে, সে হয়তো ওই আতঙ্কে সব সত্য কথা বলে দিল যে আমি তো আসলে আমার 3 বন্ধুকে হোটেলে নিয়েছিল গাজীপুর রেস্ট হাউসে, গিয়ে দেখে আমার বাসার ছোট কাজের বুয়া। এই ভাষ্যটা তখন সে দিছে। এবং এরপরে আমি বললাম যে তুমি এই কাজটা কেন করলা? ওর তো হাজবেন্ড ডিভোর্স হয় নাই, ওর হাজবেন্ড 5-6 মাস নাকি নিখোঁজ। তাহলে ওর একটা ছেলে আছে, তাই আরেকজনের ওয়াইফ তোমার কি একটু বিবেককে দিল না? তোমার ভেতরে পাপবোধ, ঘৃণা হলো না যে আমি আরেকজনের ওয়াইফের সাথে হোটেলে যাচ্ছি? সবচেয়ে বড় কথা, আমি খুব মানে হতভম্ব হয়ে, আমি এত রাগী মানুষ, কিভাবে হয়তো আল্লাহ রহমত করছে, নয়তো হয়তো খুন খারাপই হয়ে যেত। আমি মানে মিলাতে পারছিলাম না। আমি বললাম তুমি আরেকজনের ওয়াইফ, 5-6 মাস নিখোঁজ হয়েছে, এই লোক তো আসতেও পারে, আমার বাসায় কাজ করে খায়। আর আমি তাকে 2 দিন আগে আমার কাছে কাপড় চোপড় চাইলো, ছিঁড়া কাপড় পরে আসলো। আমি তাকে 5-6 সেট ভালো কাপড় চোপড় দিলাম।
আসলে উদয় ভাই সবচেয়ে মনের কষ্ট কি জানেন? যাকে আমি ছেঁড়া কাপড় পরে আমার হাজবেন্ডের সামনে কাজ করবে, যাকে আমি ইজ্জত ঢাকার, সম্মান ঢাকার কাপড় দিছি, সেই কাপড় চোপড় নিয়েই ওগুলি নিয়ে সে আমার হাজবেন্ডের সাথে 4 দিন লিভ টুগেদার করে আসছে হোটেলে। আর এই বাচ্চাটাকে আমার মেয়ে মাই বয় খেত, দুধ খেত, ফিডার খাওয়ার অভ্যাস, তো সে 5 বছর পর্যন্ত দুধ খেয়েছে। আমাকে বলতো 3 দিনে কিভাবে দুধ শেষ হয়, যেটা 7 দিনে হতো। আমি লুকিয়ে, ছোট বাচ্চা, মানে আমার বাসায় তো 6-7 মাস কাজ করেছে, আমি লুকিয়ে ওই বাচ্চাটাকে না বলে দুধ দিতাম। আমি কোনো মাছ মাংস কোনো কিছু করলে ও হাতে কেটে গেছে, এটা একটু তরকারি নিয়ে যাও, এটা নিয়ে যাও, বাসায় রান্না করে খাও। রান্না করা বাড়তি খাবারটা আমি নিয়ে অনেক সময় দিয়ে আসছি, যে বাচ্চা বাপ ছেড়ে গেছে, আমার তো বাবা নাই, যেহেতু ছোট একটা বাচ্চা ফেলে এই মেয়েটাকে চলে গেছে, মেয়েটা দেখতে সুন্দর, ওই সফট কর্নার থেকে না আমি মেয়েটাকে, মানে মামি ডাকে, আমি সন্তানের মতো দেখছি। পরে আমি বললাম যে ও আমাকে মামি ডাকে, তোমাকে মামা ডাকে, তুমি মামা মানে বাবার সমান, তুমি আরেকজনের বউ, সে ডিভোর্স দেয় না, এটা তো অবৈধ। বিয়ে করতে তুমি একটা সামাজিক ভাবে, গরিব মেয়ে হোক, আমি যাতে পরিচয় দিতে পারতাম, আমাদের সমাজে কি দ্বিতীয় বিয়ে করে না, তুমি এই কাজটা কিভাবে করলা? তখন বলে কি, আমার ভুল হয়ে গেছে, এখন আমি জড়াই গেছি বাড়ির সামনে, আমার দোকানে এসে, ওদের তো মান সম্মানে বস্তিতে থাকে, 400 টাকার টুং ঘরে ভাড়া থাকে, আইসা সিন ক্রিয়েট করবে নাদিরা, আমি বিপদে পড়ে যাব, তুমি আমাকে একটু সেভ করে নাও। তা আমি 10-15 দিন ধরে অবজার্ভ করতেছি কি করব না করব। তা আমাদের আগেরকার তালতলা ওখানে বড় জামে মসজিদের ইমাম, একসময় আমি যার কাছে আরবি পড়েছি মসজিদে আমরা ছেলেবেলায়, আমি আঙ্কেলকে গিয়ে বললাম, চাচা, আমরা তো চাচা ডাকতাম, কি করব? তো উনি আমাকে বললো মাথায় হাত দিয়ে, যে বাবা, তুমি একটা এতিম মানুষ, তোমার মাও ডাকি, একা একা বিয়ে করেছো, বাবা নাই ভাই নাই, তুমি তো চাকরি বাকরিও করো না, পাশ করেছো ঠিকই ইঞ্জিনিয়ারিং, তুমি তো চাকরি করো না, একটা কাজ করো, বাচ্চা ছোট, তুমি একটু সহ্য ক্ষমতা করো, কোনো অ্যাক্সিডেন্ট করো না রাগী মেয়ে, তুমি দেখো কতটুকু, ওর কাছ থেকে জানো যে তোমার আসলে কি ভুল আর কি কি কারণে আসলে সম্পর্কে জড়াইছে, এটা জেনে মেকআপ যদি করতে পারো, সর্বোচ্চ যখন মনে হবে যে না সম্ভব না, তখন তুমি যা ডিসিশন নাও নিও। এরকম আমি মনে করেন 19 তারিখের ঘটনা, ও তো 25 তারিখ আসলো, বুঝছেন, 25শে আগস্ট, 29শে সেপ্টেম্বর, মানে আমার তখন, যেহেতু আমার শাশুড়িকে আমি খুব ভালোবাসতাম, আমার শ্বশুরকে আমি, মানে আছে না এখনকার শাশুড়িরা এই দোষ ধরে ওই দোষ ধরে, আমি গ্রামের বাড়ি গিয়েছি, 8-10 দিন থাকছি, কিছু মুহূর্ত ছিল আমার শাশুড়ি খাওয়ার টাইম হলে বাড়িতে, আর আমার শ্বশুর আমাকে নিয়ে খুব গর্ব করতো, দেশের বাড়ি, ও খুব ভালো রান্না করে, মানে তার গল্পটাই ছিল তার ছোট ছেলের বউকে নিয়ে গ্রামের বাড়ি গেলে, আমার ছেলের বউর এই গুণ ওই গুণ, তুমি পড়াশোনা শেষ না করে, কমপ্লিট না করে কখনো গ্রামে আসবা না। মারা যাওয়ার পরে আমি 2000 আমার কমপ্লিট হওয়ার পরে আমি আসলে প্রথম দেশের বাড়ি যাই ওর, এবং উনি আমাকে এত একটা ভালোবাসা দিছে, সবাইকে তারাই দিত, এই আমার ছেলের বউ এখন খাবে। তা আমি ঘর ঝাড়ু দিতেছিলাম একদিন, রান্নাঘরে রান্না করছি, ঝাড়ু কেড়ে নিয়ে বলে কি, তুমি কি চাও আমার দোজক হোক? আমি কি, আম্মা দোজকের সাথে ঝাড়ুর সম্পর্ক কি? তোমার শ্বশুর একটা কথা বলে গেছে, আমার ছেলের বউ ছোটটা যখন আসবে, তোমার দিয়ে কোনো কাজ করাবো না রান্না ছাড়া, কারণ আমার আপন 6 মেয়ের থেকে আমি ওই সম্মানটা, ওই স্নেহটা পাই নাই, ওই যত্নটা পাই নাই। ও আমার 6টা মেয়ে না, আমার 7টা মেয়ে, ও আমার বউ না, ছেলের বউ না। তো ওকে কখনো কষ্ট দিবা না, ও একটু রাগি, ওকে মানায় নিবা, যদি আমি বাইচার নাও থাকি, আমার তোমার শ্বশুর বলে গেছে। তো ওই স্মৃতিগুলি মনে পড়ে, আমি আসলে খুব কষ্ট পেয়েছি, তখন ভাবছি যে যাই কিছুই হোক, 40 দিনের মধ্যে অন্তত আমি বাসা ছাড়বো না। আমি ডিভোর্সের ডিসিশন নিয়ে নিয়েছিলাম, কারণ কোন মুহূর্তে জানেন, যখন কাজের মেয়ের ছবিটা পেলাম, আর ঘৃণাটা আসছিল যখন আমার শাশুড়ির 2 ছেলে স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়েছিল লাশের সামনে, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি কার সাথে সংসার করতে আসলাম। আর আমি তো পরকীয়ার ব্যাপারটা জানতাম না, তার অবৈধ সম্পর্ক। যখন ছবিটা পেলাম, সে স্বীকার করলো এবং আমার গলা চেপে ধরলো এবং খুব মারধর করছে। আচ্ছা, মানে উনি ভুলটা করেছেন, আবার উনি আপনাকে মারধর, হ্যাঁ মারধর করেছেন। এবং ও তো লাস্ট 1.5 বছর, এই মেয়েটা বোধহয় 1-1.5 বছর মেয়ের সাথে সম্পর্ক, বছরখানেকে সে আমার সামান্য উচিলা পেলেই মারতো। আচ্ছা, এবং মানে কোনো কারণ লাগতো না,
ওকে, এই যে মেয়েটা যখন আপনার বাসায় কাজ করতে আসতো, মানে আপনি কখনোই বুঝতে পারেন না? না, আমার বাসায় তো তাকে দেখাইতে আনছি, পরে যেটা অনুভব করেছি যে আমার বাসায় ফার্নিচার তো ম্যাক্সিমাম আমার করা। ও শুধু আমার মনে আছে সংসার জীবনে 100 না 150 টাকা দিয়ে এক সেট গ্লাস আনছিল। আলমারি আমি আরেকজনের কথা বলে টাকা দিছি। ওই যে আমি তো ব্যাচে পড়াতাম, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা মহিলা পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। আমি প্রশ্ন যেটা করেছি নাদিরা, যে আপনার বাসায় যে মেয়েটা কাজ করতো ওর সাথে যে আপনার হাজবেন্ড একটা সম্পর্ক চলছে, এই যে এটা টের পাইনি এই জন্য। ও তো ওই মেয়েটি বস্তিতে থাকে, ওর খালার সাথে ওর মাকে নিয়ে ওই বস্তিতে হলো পাশে একটা বাড়ি, মানে বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং এ মেসে ওর মা রান্না করে, ওখানে একটা রুম, সকালে কেউ থাকে না, ওইখানে গিয়ে ওরা খারাপ কাজ করতো। এবং আমার বাসা কিছু হতো না, আমার বাসাটা এনেছে জাস্ট, মানে আমার এত গহনাগাটি, আমার এত শাড়ি ড্রেস এবং পরিপূর্ণ সবকিছু হয়ে যায়, তাইলে তাকে রাখবে এইরকম উসিলা দিয়ে দেখা গেছে যে আমার বাসায় কিছু হয় নাই। কারণ আমি তো বাসায় ছিলাম, আমি তো চাকরি করতাম না, আসলে প্রলোভন দেখানোর জন্য হয়তো ওকে আমার বাসায় নিয়ে আসছে। কাজের মেয়ের সম্পর্ক হয়ে গেছে, সে সেটা স্বীকারও করেছে আপনাকে, এবং আপনি চেষ্টা করলেন সেখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে। কিভাবে হলো তারপরে আমি আসলে বললাম যে তুমি আমাকে সব খুলে বলো, মনে করো এখন আমি তোমার ওয়াইফ না। এই আমার শাশুড়ি মানে পরে বললো যে বাসায় তোমার রাগ উঠে যাবে, ঠিক আছে তাইলে বাইরে চলো, বাইরে কথা বলি। চন্দ্রিমা উদ্যানে গেলাম রিক্সা দিয়ে ওর সাথে, আমার বাসার কাছে। তো এখানে খুব নিরিবিলি জায়গায় আমি হাতটা ধরলাম, বসলাম। তখন আসলে মানে কি মনে হলো যে প্রেমের সময় তো কত এখানে এসেছি, কত সুন্দর মুহূর্ত। ওই জায়গাটা গিয়ে না আমার রাগটা একদম থেমে গেল। তো হাত ধরে ওকে ইজি করতে করতে আধা ঘন্টা, তখন আমাকে বললো কি যে নাদিরা, তুমি ওই কথা সেম আমি বলেছি যে ও যে একজনের ওয়াইফ, তোমার কি বিবেকে বাধা দেয় নাই বা পাপবোধ হয় নাই কখনো? তো তোমাকে আমি খুব চুপচাপ ঠান্ডা মানুষ পেয়েছি। আমি আসলে বন্ধু বান্ধব বা আমার যে দোকানের ম্যানেজার ছিল, ওকে দিয়ে বিভিন্ন জায়গায়, আমি দোকানের পিছনে একটা রুম আছে রেস্টরুম, এখানে আমি মেয়ে আনতাম, খারাপ মেয়ে। তুমি হয়তো জানো না, তুমি আমাকে বুঝতে দাও না কেন? এই জন্য তো তোমার সাথে আমি, তোমার বেবি হওয়ার পর 4 বছর আমাদের রিলেশন মনে হয় খালি 10-12 বার হয়েছে 4 বছরে, মানে অস্বাভাবিক যেটা। এবং তার যদি সে ঘুমিয়ে থাকতো, তার বুকের উপরে হাত দিলে সে ঘুমিয়ে থাকতো, আমি বসে থাকতাম, সে বিরক্ত হয় না আমার হাতটা নামায় দিত। মানে আমার প্রতি তার কোনো ফিলিংস, কোনো আকর্ষণ কিছু নাই, যে আমি যে পাশে মানুষ না, মানে বালিশ পরে আছি। এবং আমার ভালো কিছু মুহূর্ত মানে তার কাছে আসলে অসহ্য লাগতো। পরে সে স্বীকার করলো যে আমি বিভিন্ন রিলেশনে আছি, তুমি তো আমাকে অনেক বিশ্বাস করো, আর তোমার তো কোনো যাওয়ার জায়গা নাই, তোমার বাবা তোমার মা তোমাকে জায়গা দিবে না, তুমি এখানে টিকতে পারবা না, আর তোমার বাপ নাই, ভাই নেই, তুমি কিছু করো না, বাচ্চা রেখে কোথায় কি করবা। আমি এই জন্য আসলে সুযোগ নিছি, আর তুমি তো আমাকে সন্দেহ করো নাই, খুব বিশ্বাস করছো দেখে আমি এই সুযোগটা সাহস পেয়েছি। তা আসলে অতি বিশ্বাসটাও খারাপ। হ্যাঁ, আর যে জিনিসটা তখন সে আমাকে বললো যে আমি দূরে রাখবো, কে 1-2 হাজার টাকা দিয়ে ছোট একটা রুম নিয়ে দিব, দূরে রাখবো, আমি বিয়ে করব না, ওর প্রতি আমার একটা লোভ আছে, একটা আকর্ষণ আছে, আমি বাচ্চা কাচ্চা নিব না, আমি চলে আসবো। আচ্ছা, এবং আমি এটা কাটাই আসবো, আমি বাচ্চা কাচ্চা নিব না। আর এত মানুষের বাসায় কাজ করে, এর মা মেসে কাজ করে। ওই কথাটা শুনে না আমি আর কিছু বলি নাই, না বলে আমার বান্ধবীর মার সাথে, আমার সবচেয়ে প্রিয় বান্ধবী আরজুর মা, মানে আরজুর মার সাথে আমি মার মতো টাচিং এ ছিলাম, আমাকে অনেক স্নেহ করেন, আমার ফেসবুক লাইভে আছেন। আমি কল্পনা আন্টিকে শেয়ার করলাম, কল্পনা আন্টি বাসায় কয়েক আইটেমের রান্না বান্না করে আমাদেরকে 2 জনকে ডাকলো। উনি আমাদের দোকান থেকে ওনার বিল্ডিং এর কাজ করে মাঝে মধ্যে। পরে সে ওইখানে কথাবার্তায় বললো, এটা কি সত্য? এটা চট করে বললো, আমি যদি কাজের মেয়েকে বিয়ে করি আমাকে কিছু করতে পারবে? আমি ইচ্ছা করে খারাপ হলে তুমি আমাকে ভালো বানাইতে পারবা? এই 2টা কথার পরে না আমি আর কিছু বলি নাই, আমি ওই বাসা থেকে আস্তে করে বাসায় আসছি। নির্বাচন হলো আপনার 2001-এর 1 সেপ্টেম্বর, আমি এই 1 অক্টোবর, আমি 29 সেপ্টেম্বর আমার মেয়ের মানে জিনিস আসলে তো ঠিক মতো বাজার দিত না লাস্টের 2 বছর, গহনা বেচতে 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 আমার মেয়ের গলার চেইন ছিল কানের জিনিস, আর আমার গলার চেইন কানের, এটা আসলে বিক্রি করে কাজী অফিস, তখন তো বুঝি না, আমি 1000-5 টাকা গুছিয়ে ওকে ডিভোর্স দিলাম।
আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে একটা লোক ছিল, ওনাকে সাক্ষী বানালাম। আসলে বাসার কাছেই তো পীরের বাগে, দক্ষিণ পীরের বাগে কাজী অফিস, সবাই চিনে জানে দেখে কেউ তালাক করাতে মানে কাজীও ভয় পাচ্ছিল। তখন আমি ঘুম থেকে উঠে আমি বললাম, আমি পানি পর্যন্ত স্পর্শ করব না, আপনি আমার কাবিন না করালাম, এখানে আত্মহত্যা করব। উনি ভয় পেয়ে এবং আমার দৃঢ়তা দেখে লাস্টে উনি বাধ্য হলো আমার তালাকটা করাতে। এবং আমি মোহাম্মদপুরে করতে চাইছিলাম, ওইখানেও মানে চিনি না দেখে, সাক্ষী পাইনি দেখে আমি করতে পারিনি, পরে এলাকায় করেছি। আমি দক্ষিণ পীরের বাগে অভিদের বাসায় 7 বছর ভাড়া ছিলাম। এবং এই যে ডিভোর্সটা দেওয়ার মানে নোটিশটা পাঠানোর পরে, ডিভোর্সের নোটিশ যখন পাঠালাম, আমি ভাবলাম যে পরিবর্তন হবে। আমি যে কোনো ছুতা ধরে অজুহাতে আমার মেয়েটাকে দেখাইতে নিতাম, যাতে মেয়েটা দেখলেও ও যাতে 3 মাসের সময় থাকে, তো 3 মাসের যাতে ও রিটার্ন আসে, ও ভুল বুঝতে পারে। কিন্তু ওকে ডিভোর্সের নোটিশ দেওয়ার পরে যেটা ফিল হলো, ও মনে হলো যে কাবিনের টাকা থেকে বেঁচে গেল, অনেক হালকা হয়ে গেল, তার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সে বলে যে তুমি চলে আসো, তোমার বাসায় জিনিসপত্র অমন আছে। বড় ফ্ল্যাটটা রেখে সে কি করলো, চালাকি করে ওই বাড়িওয়ালাকে বললো, হিমেলদের বাসায় ছিলাম, বললো যে নাদিরার মায়ের ফ্ল্যাটে থাকবে। আমি তো আসলে কারোর সাথে ওইভাবে শেয়ার করিনি কি ঘটনা ঘটছে। যখন আমি সংসার থেকে বের হয়ে আসি ডিভোর্সের মানে সময়, আমার যে ননদটা মারা গেছে, যে আমাকে খুব মানে যার সাথে আমার আসলে মনোমালিন্য বেশি হতো, যাকে নিয়ে আসলে আমাদের দুইজনের ভাঙন, ঝগড়া শুরু, পারিবারিক কলহ, উনি আমাকে ওনার হাজবেন্ডকে বলতেছে পাজা কোলে করে নাদিরাকে বাসায় নিয়ে যাও। উনি আমাকে খুব স্নেহ করে, ওনার হাজবেন্ড তুই করে ডাকে আমার ননদের হাজবেন্ডদের মধ্যে। উনি বললো যে আমি বলছি না, আমি ভেতরে যাব না। এখন আমি যে বাসায় ছিলাম, বাড়িয়ালির ছেলের বউ, ভাড়াটিয়ারা বললো এত জিনিসপত্র এত কিছু রেখে, আমার বাবার দেওয়া, সৎ বাবার দেওয়া একটা কোরআন শরীফ আর আমার সার্টিফিকেটের ফাইল, আমার মেয়ে একটা বালিশ ছাড়তে ছিল না, তার ছোট, আর হচ্ছে ওই যে ডগি ডিগবাজি খায় যে একটা কুকুর এক হাতে, এটা নিয়ে পরে বললো এত জিনিস রেখে আপনি কিভাবে? বলছে হাজবেন্ডই নাই, জিনিস দিয়ে কি করব। আর আমি তো আসলে মার বাসায় যাচ্ছি। তখন আসলে বের হয়ে আসার সময় আমার ননদ, 2 ননাস আমার পায়ে ধরে বসছে, ডাইরেক্ট পায়ে ধরে, আর আমার ননদের জামা আমাকে ঘেরাও করে ধরছে, সংসার রেখে যায়ও না। তা আমি তো আসলে বুঝতে পারি নাই, এই কাজের আমার বাসায় যে কাজ করতো তার মা আবার তার বাসায় কাজ করতো, আমার ননদের বাসায় মাঝে মধ্যে কাজ করতো। যে আমি তো কাজের মহিলার সাথে আসলে সাংসারিক অনেক কিছু শেয়ার করছি, সে যে আমার ভাইকে এরকম মানে ম্যানেজ করে নিছে এটা আমি বুঝতে পারি নাই। তা আমার ননাস নাকি ওই কাজের মেয়েকে পিটাইতে গেছে, কাজের মেয়ের মাকে বস্তিতে, ওই মুহূর্তেই গেছে, পরে নাকি ইট দিয়ে তাদের মারধর করতে নিয়েছে। তা আসলে ডিভোর্সের পরে মানে 3 মাসের মধ্যে সে বলে নাই যে আমি কাজের বউকে ছেড়ে দিব বা ওইখানে থাকবো না, এরকম খালি বলে যে আমি দূরে রাখছি, আমি বিয়ে করবো না। ওই মেয়েটা অলরেডি এলাকায় নাই, দূরে চলে গেছে। পরে জানছি যে আমার এক ম্যানেজারকে দিয়ে দোকানের, তাকে দূরে মিরপুর 6 ভাড়া নেওয়া হয়েছে। এই আর কি, এইভাবে আসলে আমার মানে ভালোবাসার পরিণতিটা আসলে বিচ্ছেদে পরিণত হয়। তখন আমি মার বাসায় গেলাম, আমি বোধহয় 20-25 দিন ছিলাম। তা বলতে খারাপ লাগছে, আমার মেয়ে একবার দই খাওয়ার পরে সে দ্বিতীয়বার দই খেতে নিছে। আর আমার পিঠাপিঠি যে বোন ব্যাংকে চাকরি করে এখন, ও একটা ধমক দিয়েছে, এটা করস। তখন আমার ফিল হলো যে আসলে এখানে আসলে থাকাটা হবে না। এর মধ্যে আমার এক বান্ধবী আছে, মহিলা পলিটেকনিক সহপাঠী রেশমা, ওকে ফোন দিলাম, ওর ওইখানে আসলে বেড়াতে গেলাম তুরাগ এলাকায়। বেড়াতে গিয়ে ও পরের দিন মানে ওখানে মহিলা টিচার নাই ব্র্যাকের, তা বললো একটা টিচার লাগবে। এমন সময় আমি ওর বাসায় গেছি, পরের দিনের ঘটনা, বিকালে বললো তুই ইন্টারভিউটা দিয়ে আয়। বললো 1-1.5 হাজার টাকা বেতন, 3 ঘন্টা। বললো তোর তো এখন শরীরের অবস্থা ভালো না, তুই 2-3 ঘন্টা আর 2-3টা টিউশনি জোগাড় করে দেবো, একা হয়ে যাবে। আমি মেয়েটাকে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে যখন আমি পরের সপ্তাহে গেলাম আমার মানে ওই যে মার বাসায় যে কিছু কাপড় চোপড় ছিল এগুলি আনতে, এর মধ্যে ওর বাবার সাথে দেখা হয়ে মেয়েকে সে পটায় ফেললো, তোমাকে আমি এই সব জিনিসপত্র সব আছে এটা দিব। পরে জানলাম আমার ক্লাসমেট আছে, স্কুল ক্লাসমেট চুন্নুদের বাসায় 3 রুমের ফ্ল্যাট রেখে সে বড় একটা রুমে কিছু কিছু মালামাল সে কাজের মহিলাকে দিয়ে দিছে, টিভি দিয়ে দিছে আমাদের সামনে দিয়ে, টিভি তার কর্মচারী নিয়ে গেছে আমাদের সামনে দেয়া বাসা থেকে। আমার মেয়ে ঘুরে রাস্তায় কান্নাকাটি করছে, আমাদের টিভি নিয়ে যায়। হ্যাঁ, এবং
আমি চুন্নুকে জিজ্ঞেস করলাম তোমার বাসায় কি কি মাল উঠাইছে, তখন বললো যে এক রুমে যা আটে তাই উঠাইছে। তার মানে তারা এখন 2টা সংসার হয়ে গেছে, একটা অবৈধ একটা বৈধ। আমি আসলে আমার ওই ক্লাসমেটের বাসায় কখনো যাইনি। বললো চুন্নুদের বাসায় আসো, এই যেহেতু সে মিথ্যা কথা বলে বাসায় চেঞ্জ করছে, তখন আমি চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। পরে মেয়েটাকে আমি দিলাম 2 মাস, কারণ আমি নতুন একটা এলাকায় আসছি, 1 মাস কি খাবো। আমি আমার কাছে বোধহয় লাস্ট একটা গলার চেন ছিল, সেটা বিক্রি করে অনেক কম দামে বিক্রি করে আমি 3000 টাকা পেয়েছি। সেই 3000 টাকার মধ্যে আমি কম দামের 2টা চেয়ার, একটা টেবিল কিনেছি, এই একটা রেডিমেড তোষক কিনে আসলে বাসায় উঠেছি। একজনের বাসায় 1000 টাকার ভাড়ায়, আলাদা ওয়াশরুম সহ একটা, মানে চাপকল চাপতে পারি না এরকম একটা ব্যবস্থা। গ্রাম এলাকা তো ভাড়া কম ছিল, দুরাগ এলাকায় নয়নি চালায় ভাড়া নিলাম। এবং 2 দিন পরে আমার 2টা টিউশনি হয়ে গেল। উত্তরা হাই স্কুলে পড়ে 5 এবং 4 2টা টিউশনি 2000 টাকায়। তখন আসলে 1000 টাকা রুম ভাড়া, তাই আমার চিন্তা করলাম চাল ডাল বাজার হয়ে যাবে। তা আমি আসলে 2 মাস ছিল, পরে আমার একদিন গেটের সামনে এসে আমার এখানে আবার ওর এক বন্ধু আমার পাশের এলাকায় যে থাকে আমি জানি না, ওর সাথে যখন দেখা হলো জানতে পেরে আমার গেটের সামনে বাচ্চা দিয়ে গেল, আমার মেয়েকে দিয়ে গেল, রেখে গেল। আমি ব্রেক থেকে ফিরে দেখলাম যে মেয়েটা গেটের সামনে বসে আছে। 2-2.5 মাস পরে দিয়ে গেল রিটার্ন। এরপরে তো টিউশনি করি, বাসায় এসে বাচ্চা কাচ্চা পড়ে আমার ব্যাচে। আর ফার্স্ট ইয়ার মানে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারের 4-5 জন ছেলে মেয়েকে পড়াই, আর সব মাইনর। আর ব্র্যাকেট ছেলে মেয়েদের আমি ফ্রি পড়াতাম বাসায়, টিউশনিটা কোনো টাকা নিতাম না। আসলে এইভাবেই আমার প্রথম জব, মানে ডিভোর্সের পরে প্রথম জব। তারপর আমি একটা ফার্নিচার কোম্পানিতে চাকরি করি 1 বছর খানেক। তারপর না কিছু কিছু, যেমন ডিভোর্সের ব্যাপারে যে মেয়েদের যে জটিলতাগুলি হয়, কেউ সন্দেহ করে, অনেকে রুম ভাড়া দিতে চায় না। তা আমি তো ওই এলাকায় গিয়েছি, লেখাপড়া মানে অগ্রগামী মানুষ কম, তো জমি জমার ব্যাপার, অন্যান্য ডিড ডকুমেন্ট, তালাক, ডিভোর্স অথবা বিয়ের বা কোনো আপোষনামা, আসলে আমি তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বই পড়েছি। সব ধরনের বই পড়াটা আমার একটা নেশা, এবং বই সংগ্রহ করা। তখন আমি ল পার্টের অনেক বই পড়েছি, ডিড ডকুমেন্টটা আগে থেকে লিখতে পারতাম। তো দেখা গেছে আস্তে আস্তে মানুষের সাথে আমার একটা আস্থার সম্পর্ক হয়েছে। আমি এলাকায় একটা পরামর্শদাতার মতো হয়ে গেলাম। এবং ওই যে 2000 বললাম না, 2091 যে ঘূর্ণিঝড়ে আমি উদ্ধার কাজ করেছি, মানে স্কুল পালিয়ে গিয়েছিলাম, এর জন্য আমাকে সায়েন্সে ভর্তি করেনি। আমার হেড স্যারের প্রতি আমার খুব রাগ ক্ষোভ। আমি আর্টসে পড়েছি, পরে আমি সায়েন্সে গিয়েছি মহিলা পলিটেকনিকে। ওই তখন থেকে আসলে, আর ওই যে আমার স্বামী যখন নিখোঁজ হলো, আমি বিভিন্ন ডোমঘরে লাশ দেখতে গেলাম। তারপরে আমি লাশ গোসল কার্যক্রমের সাথে, দাফন কার্যক্রমের সাথে যুক্ত হলাম পুলিশের। এবং 3 বছর পরে আমি সাংবাদিকতায় যুক্ত হই, অপরাধ বিচিত্রা। আমি ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে প্রথম জব করি, এখনো আছে অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি হিসাবে। এবং আমার একটা বিশেষ নিউজ পোর্টাল channel21.com, এটা আমি 2 বছর ধরে চালাচ্ছি। এ আর কি, ওই সাংবাদিকতা শুরু। এরপর থেকে কেন আমি ব্রেক থেকে এসে দেখতাম কি আমার মেয়েকে মশা কামড়াচ্ছে। 4-5 বছরে মেয়ে টাইফয়েড জ্বর হয়ে যায়, ওই যে মশা, মানে মশাই টাঙাতে পারে না। হয়তো একা গোসল করছে শীতের মধ্যে, তার ছোটবেলা থেকে তার ঠান্ডার সমস্যা। পরে শুনলাম বাত জ্বর হয়ে গেছে, এই জন্য না চাকরিটা ছেড়ে দিলাম। পেশা খুঁজতেছিলাম কোন পেশাটায় আমার স্বাধীনতা, যাতে আমি বাচ্চাটাকে সময় দিতে পারি, বাচ্চার বাবা মা। এবং এমনও সময় গেছে, প্রথম যখন গিয়েছি প্রথম 6 মাস আমার মেয়ে 5 টাকার একটা লাড্ডু খেতে চেয়েছিল। ভাই কামারপাড়া যে স্কুলে পড়াশোনা করেছে ইন্টারমেট্রিক, সামনে আমার মেয়েটা ঘুরেছে। আমি বললাম বাসা থেকে টাকা আনি না বাবা, আর এলাকা তো আমি কাউকে চিনি না। আর খারাপ লাগতো কি জানেন, যে আমার মেয়েটা আপন বাবা এবং প্রথম সন্তান, এবং বাবার মতো সেম তার চেহারা, অনেক সুন্দর, অনেক কিউট একটা বেবি আমার। কিন্তু বাবা বলে কোনোদিন প্রাণ ভরে 4 বছরের পরে ডাকতে পারে নাই সে। আমার বান্ধবীর, ওই যে বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ওই বান্ধবীর বাবাকে বলতো, মানুষ যখন ওর বাচ্চাকে দেখতে চাইতো তখন বলতো কি আমার 2টা বাবা 2টা মা, আমার একটা বাবা দূরে আর এটা আমার বাবা মা। এই যে ব্যাপারটা আমার ঘুরে দাঁড়ানো,
তা মেয়েটাকে নিয়ে প্রথম 5 বছর অনেক স্ট্রাগল করেছি। ডিভোর্স, কেউ রুম ভাড়া দিতে চাইতো না, হয়তো বাচ্চার, আমি প্রথম 5 বছর কোনো কাপড় চোপড় মানে ওইভাবে নতুন নেইনি আমার জন্য। এবং বাচ্চাকে যেই মানুষটাকে 20,000 30,000 টাকার মার্কেট করছি, 300-400 টাকার একটা জামা কিনে আমাকে বুঝ দিতে হয়েছে। এমন দিনও আমার গেছে 2 মাসের রুম ভাড়া দিতে পারিনি বলে মানুষ আমাকে না করে দিয়েছে। এইরকম সিচুয়েশনেও আমি আসলে সমাজ সেবা মানে মানুষের পাশে ছিলাম। এবং আমি বলবো যে আমি যে ব্র্যাকের গরিব মানুষকে পড়িয়েছি, মানুষের দোয়া, আমার ছাত্রছাত্রী তাদের গার্ডিয়ানদের দোয়া, আমি অনেক পুলিশের অজ্ঞাত লাশ ঝুলে থাকে কিন্তু দেখা গেছে সহকারী পায় না বা স্রোত হলে আমি যখন যে কোনো প্রয়োজনে মানুষ আমার গেটে, এখনো আমার দরজাটা, আমার এক গরিব মেয়ে আমার সংসার ভেঙে দিছে, কাজের মহিলা, তা আমি কখনো এটাকে নেগেটিভ ভাবে নেই, যেহেতু আমার তকদিরে ছিল না। আর সবচেয়ে বড় কথা কি, বাবা মার অনুমতি ছাড়া মনে কষ্ট দিয়ে বিয়ে শাদী করলে আপনি যত পরিপূর্ণ হন, আর্থিক এবিলিটি আসুক, সবাই জানুক, কোথাও একটা ফাঁক থেকে যায়, একটা অতৃপ্তি থেকে যায়, একটা বঞ্চনা থেকে যায়। এবং মেয়েদের ক্ষেত্রে এটা বেশি, যে মেয়েরা প্রেম করে বিয়ে করে, আমি তাদের জন্য বলছি যে তোমাকে অনেক কিছু ছাড় দিতে হয়, কিন্তু একটা ছেলে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয় না। হ্যাঁ, তো এই আমি অনেক মেয়েরা ডিভোর্স হয়ে গেলে খুব প্রিয় মানুষ থেকে যখন আমরা প্রতারিত হই, আমিও 2 বার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। যখন আমি ফ্যানের মধ্যে আমি ওড়না জড়িয়েছিলাম, আমার মেয়েটার দিকে আমার মুখ পড়েছিল, মেয়েটা ঘুমাইছিল, আস্তে করে ফ্যান খুলে আমি চিন্তা করছি যে আমার মানে আমি লজ্জার কারণে, যে মানুষ বলবে যে কাজের মহিলার হাজবেন্ডকে, অনেকেই বলে হাজবেন্ড তো কাজের মেয়ে নিয়ে চলে গেছে আরেকজনের বউ, এই লজ্জায় আমি 2 বার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। পরে যখন মেয়ের দিকে মুখ পড়লো যে আমি কেন লজ্জা করব, এবং সে আমাকে ফোনে বলছিল, আরেকবার এই রিসেন্ট কয়েক বছর আগে আমি আত্মহত্যা করেছিলাম 2016-তে, মানে 2006-এ, সে আমাকে বলছে যে আমি তো বাচ্চা কাচ্চাকে তোমার স্কুলে ভর্তি করিয়েছি, তোমার পরিচয় দিয়ে, যে তুমি যাতে তোমার স্কুলে মুখ না দেখাতে পারো। পরে 2 বছর আগে আমি আমার স্কুলের সবার সাথে যোগাযোগ করেছি, হেড স্যারের সাথে ফেসবুকে আমার লাইফ হিস্টরি বের হচ্ছে, জীবনী, সিঙ্গেল মাদার বলছি, সিঙ্গেল মাদার হিসাবে আমি কি কি ট্রমার ভেতর দিয়ে গেছি। তবে আমি বিশ্বাস করেছি যে দানের সম্পদ বাড়ে। আমি আমার গেটের সামনে যেই আসছে, কাপড় চোপড় নাই, টাকা নাই, আমি খেতে বসছি, এমনও দেখা গেছে আমি মানুষকে কাফনের কাপড় কিনে দিয়েছি, আমি সবজি খেয়েছি 2 মাস। এখনো এটা আমি করি, আমার বাজেটের 20% টাকা আমি অনুদান দেই বিভিন্ন হতদরিদ্রদের এবং লাশ উদ্ধার কাজে যাই। এবং আমি আজকে 12 বছর ধরে কোয়ান্টামে রক্তদান করছি। এই প্রথম রোজা আমার শুরু হয়েছে রক্তদানের মধ্য দিয়ে 23তম। এবং আমি বিশ্বাস করি যে আপনি যখন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানে ইসলামে আমাদের যে জীবন ব্যবস্থাটা আছে, এবং আমার যখন খুব মন খারাপ হয়, আমি ফ্রাস্ট্রেশনে ভুগি, আমি আসলে কোরআনের অনুবাদটা পড়ি, রাত্রে যখন আমার ঘুম হয় না আমি তসবিহটা পড়ি, এবং আমি তখন আমার ভেতরে একটা প্রশান্তি কাজ করে। অথচ যখন সংসার ছেড়েছিলাম, ডিভোর্স দিয়েছিলাম, তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। তখন আমার মনে হয়েছে ইসলাম ধর্মের সব পুরুষকে আমার খারাপ মনে হতো, চরিত্রহীন মনে হতো, ওয়াইফকে ঠকায়। কোনো পুরুষকে প্রথম 10 বছর আমি বিশ্বাসই করতে পারিনি এবং ট্রাস্টেড। কিন্তু আমি যে র্যাব এবং পুলিশ বিট সংক্রান্ত যে নিউজ করি, আমার চলার পথে কিছু সুরি মানুষ পেয়েছি। এর আমি বরিশালের মানুষ খুব অপছন্দ করতাম, আমার নিজ জেলা হলো। এবং বিশেষ করে ধন্যবাদ দিব আমার সুরিত সেলিম কিবরিয়া, তার সাথে আমি ফেসবুকে 3 বছর যুক্ত, দেখা করেছি। এই 3 বছরের বন্ধুত্বে সে কখনো অশালীন কোনো সুযোগ নিয়ে আমাকে কথা বলে নেই। এবং আমি আমার ফ্রাস্ট্রেশন থেকে বের করতে সাহায্য করেছে পুলিশ অফিসার আনোয়ার ময়মনসিং এর, আমার বন্ধু। ওর পুরো পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে, ওর সন্তানরা, ও অসুস্থ। এবং আমার এসআই মহিউদ্দিন আমার বড় ভাইয়ের মতো আমি তাকে পেশায় পেয়েছি। আমার হেড স্যার, আমার সব সহপাঠীরা যারা আমার স্কুল জীবনের সহপাঠী, তারা আমাকে একটা বিশাল সাপোর্ট দিয়েছে, আমি তাদের কাছে ঋণী। সর্বোপরি আমার সাবেক ননদ, তার কাছে আমি ঋণী। যে আপনি এখানে যে এলেন, এর আসার পেছনে আপনি আমাকে শুরুতে বলেছিলেন, যেটা আমাদেরকে আগেও অফেয়ারে জানিয়েছেন, যে আপনি চান যে আপনার গল্পটা সবাই জানুক, ইভেন স্পেশালি যারা এখন টিনেজার তারা ফিল করুক যে আবেগতাড়িত হয়ে যেন কোনো ডিসিশন না নেয়। কি মনে হয় আপনার জীবনের ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল যে এখন আমি যেটা রিয়েলাইজ করি
যে আসলে বাবা মা সন্তানের কখনো খারাপ চান না, সেটা আমরা অনেক সময় মনে করি এটা আমি চাই, বাবা মা বাধা দিচ্ছে, আসলে মা আমার পছন্দকে গুরুত্ব দেয় না, আমাকে কম ভালোবাসে। আসলে বাবা মা তো আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। বাবা মার চোখ কখনো মিথ্যা বলে না, এবং মার তখন আমাকে অনেক শাসন করেছে, মারধর করেছে। ওকে। আসলে আমার জীবনটা আজকে যে আমি 15 বছর আমার প্রথম ভালোবাসা ভুলতে লেগেছে। এই ডিভোর্সের পরও আমি এই ট্রমা থেকে বের হতে পেরেছি 15 বছর পর। আমি কর্মক্ষেত্রে সবাই আমাকে রাগী জানে, এবং আমি কাউকে অপোজিটকে বিশ্বাস করতে পারতাম না এই কারণে। ওকে। এবং এই বললাম না, কিছু সুরিত সহকর্মী, কিছু সহপাঠী, আমার সাবেক প্রধান শিক্ষক, এদের আসলে ভালোবাসা, এদের সহমর্মিতা, এবং কর্মক্ষেত্রে যে আমি কিছু মানুষের পজিটিভ পরিবেশ পেয়েছি। ওই যে বললাম যে অনেক পুরুষের সাথে কাজ করেছি যারা অনেক সুযোগ পাওয়ার পরও তাদের সুযোগকে মিস ইউজ করেন নাই, এবং যৌনতা বিহীন খুব ভালো বন্ধুত্ব আমি পেয়েছি কর্মক্ষেত্রে, কিছু বন্ধু বান্ধব। ওইখান থেকে আমার আবার ফিল হয়েছে যে আসলে একজনকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক না, এবং ওইখান থেকে আমি বের হয়ে আসতে পারছি। সেই ক্ষেত্রে বলবো যে বাবা মার দোয়া ছাড়া কেউ, তোমরা প্রেম করো, প্রেম হয়ে যায়, কিন্তু স্কুল জীবনের প্রেমটা থেকে ভুলে থেকো, কারণ ওইটা তো আবেগ, এবং ওইটা বোঝার বয়স না। মানে স্কুল জীবনের প্রেম আসলে টিকে না। এটা যদি কোনো সময় রিলেশনও যায়, ওই রিলেশন হ্যাপি হয় না। আর সবচেয়ে বেশি বড় কথা, বাবা মার দোয়া ছাড়া তোমার সংসার জীবনে তুমি সব পাবে, কিন্তু অপূর্ণতা বাবা মার দোয়া ছাড়া কোনোদিন, আমি বিশ্বাস করি মনে প্রেমে। এবং আমি আমার সাংবাদিকতা পেশায়, মানবাধিকার কর্মী হিসেবে, একজন লেখক হিসেবে, এই যে 19 বছর এই পেশায় আছি, আমি দেখি নাই একটা উদাহরণ বাবা মার দোয়া ছাড়া অমতে বিয়ে হয়ে কেউ সুখী হয়েছে। আর দ্বিতীয় বলবো, ওই সব হাজবেন্ড যারা বিয়ে করেছেন, বোন হোক ভাই হোক, কাউকে আপনি ফেলতে পারবেন না, কিন্তু কখনো চোখ বুঝে কোনো বোনের কথা বউকে টর্চার করেন না। আমার হাজবেন্ড, আজকে আমি হোমিওপ্যাথি ডাক্তারি পড়ছি সেকেন্ড ইয়ারে, আমি একজন কবি লেখক হিসেবে প্রতিষ্ঠিত সমাজে, একজন সাংবাদিক হিসেবে আমার একটা সামগ্রিক বাংলাদেশে একটা পজিটিভ পরিচয় আছে, এবং আমি একজন সিঙ্গেল মা হিসেবে আমার মেয়েটা মেট্রিকে জিপিএ 5 পেয়েছে, 14তে ইন্টারে, এবং সে এখন অনার্স 3rd ইয়ার পড়ে অ্যাকাউন্টিং এ। এবং আমার মেয়ে যখন ইন্টার পাস করছে, সেদিন ফোন দিয়েছে যে তোমার মেয়ের আসল নাম কি। মানে বাবা প্রশ্ন করে 2016 সালে যে মেয়ের রেজাল্ট দেখবে, এবং কোনোদিন স্কুল কলেজের বারান্দা ঘুরে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রাম্য এলাকায় আমি আমার বাচ্চাটাকে, আগে মানুষ আমাকে রুম ভাড়া দিতে চাইতো না, আমি সামাজিক কিছু কাজের কারণে মানুষের বিপদে, এখন আমি যদি বাড়িওয়ালাকে বলি যে আমি রুম ছাড়বো, তাই একটা ঝগড়ার মতো অবস্থা হয়ে যায়। কোন বাড়িতে ভাড়া নিলাম, ওই বাড়ি গিয়ে ঝগড়া করে আসে। এইটা আমি বলবো যে ওইসব স্বামীদেরকে, যে বোনের কথা শুনে কখনো নিজের সংসার বা মার কথা শুনে সংসার ভেঙেন না। তাহলে আমার হাজবেন্ডের মতো শুধু কাজের মেয়ে স্বামী হইতে হবে। আমি আজকে আমার নিজের আত্মপরিচয় করেছি, এবং মাদেরকে বলবো, আমার মা বিশেষ করে লাইভে আছো, যে মা তুমি যদি অফিস থেকে ব্যাংক থেকে ফিরে, আমাদের কাজের মানুষ ছিল, তারপরে তুমি আমাকে বেশি টর্চার করেছো, যে এই বিছনা এটা গুছাই নেই, এখানে ময়লা হয়েছে তোমার সচিবায়িত্বের কারণে, এবং বেশি চিল্লাচিল্লিটা তুমি, আমি মেজো ছিলাম, আমার সাথেই করেছো। এই যে বঞ্চনা থেকে আমি একটা শান্তি খুঁজতে গিয়ে, আমি একটা অবুঝ বয়সে আমি একটা আবেগতাড়িত একটা প্রেমে জড়িয়ে আজকে আমার লাইফটাই আসলে মানে এই ট্রমা, এবং এই ট্রমা থেকে আমার মেয়েও ভুক্তভোগী। মা, আমি আমার মেয়ের কাছেও আসলে মাপ চাচ্ছি, যে আমি মেয়েটাকে অনেক রাগ দেখা গেছে মেয়ের সাথেই ভেঙেছি। আজকে আমি কোয়ান্টামে গ্রাজুয়েশন করে, মাস্টার্স কোর্স করে, আমি নিয়মিত মেডিটেশন করে আমার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আর আমি বলবো আমার জীবনের একটা ভুল, সেটা হলো আমার রাগটা বেড়ে গেছিল সব বঞ্চনা থেকে। আর যারা ওয়াইফের বাইরে, ধর্মীয় ভাবে বলবো যে যারা রিলেশনে জড়ান অবৈধ, আমি যেহেতু এখন ডাক্তারি পড়ছি, আমাদের পৃথিবীতে 90% যৌন সংক্রান্ত রোগ, এবং বড় বড় রোগের পেছনে অবৈধ সম্পর্কটা দায়ী। এবং অবৈধ সম্পর্ক থেকে আমরা অনেক ভাইরাস আক্রান্ত হই। আপনি জানেন না হয়তো, আপনার এই যৌনতার কারণে আপনার স্বামী ছড়া অসুস্থ হচ্ছে, অথবা আপনার ওয়াইফ অসুস্থ হচ্ছে, আপনার সন্তান গর্ভ অবস্থায় এটার রোগ টানছে। এবং আমার হাজবেন্ড যদি এই অনৈতিক সম্পর্কে সে এই
আক্রান্ত না হতো এবং তার রোগ না হতো, হয়তো আমি রিলেশনটা কন্টিনিউস করতাম। সে যদি আমার সন্তানটাকে ভালোবাসতো, আমি হয়তো কখনোই ডিভোর্স ডিসিশন নিতাম না। কিন্তু আত্মসম্মানের জায়গা থেকে আমি চিন্তা করেছি যে এরপরে আর ছাড় দেওয়া যায় না, তাইলে আমার মেয়ে পরিবেশে মানুষ হবে না। হয়তো সে বাবা পায় নাই, কিন্তু তাকে আমি এই সামনের সপ্তাহে তার প্রথম সরকারি চাকরির ইন্টারভিউ, Right. হ্যাঁ, এবং সে ইন্টারভিউতে দিবে। শুক্রবার বললো, মা আমাকে যেতে হবে তোমার সাথে। এবং এই যে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি আমার মেয়েটাকে, অন্তত আমি একটা লাইফ, সবাই দোয়া করবেন যাতে একটা ভালো লাইফ দিয়ে যেতে পারে। মাদেরকে বলবো যে সন্তানদের সাথে দূরত্ব তৈরি করো না, তাইলে আমরা কিন্তু ভুল করব। Right. আমরা অন্য জায়গা থেকে স্বস্তি খুঁজতে গিয়ে আমরা ফাঁদে পাড়া দিব। Right. এবং তোমরা চুপচাপ ভদ্র কোনো লোক দেখে পটে যেও না। আমাদের সাইকোপ্যাথ থাকে, চুপচাপ ঠান্ডা মানুষের মধ্যে কিছু সাইকোপ্যাথ বাস করে, যারা বাইরে থেকে, একটা হচ্ছে চুপচাপ খুব ভদ্র স্বল্পভাষী, আর একটা হচ্ছে সাইকোপ্যাথ মানুষ, যেটা আপনি লাইফে ফিল করেছেন। যেটা আমি লাইফে ফিল করেছি। আমি তার চুপচাপ কম কথা বলে দেখে আমি তাকে পছন্দ করেছি। এবং রূপে মজে যেও না। আমি যে ভুল করেছি তোমরা সে ভুল করো না। এবং যারা ডিভোর্স হয়ে গেছো, যারা আমার মতো সিঙ্গেল প্যারেন্ট, স্বামী অথবা সিঙ্গেল বাবা বা মা লাইফে, এই যে প্ল্যাটফর্মটায় কেন আসলো, এখানে এসেছি ট্রমাটাকে ভিতর থেকে দূর করতে। আমার মেয়েও হয়তো জানে না আমার লাইফ, আমি যখন মানে প্রেমে ছিলাম কি কি ভালো মুহূর্ত, মেয়ে কখনো আসলে ওইভাবে সুযোগ সময় আসেনি। আমি কেন, অনেক প্রশ্ন আমার মেয়ের মধ্যে, তুমি সব বাবা মা, অনেক বাবারাই খারাপ, তুমি কেন ডিভোর্স দিলা, আমি আব্বার আদর পেলাম না, কাজের মহিলা, পরে ওই ঘরে 3 মেয়ে হয়েছে, 3 মেয়েতে থাকে রিক্সাওয়ালার ছেলে। আর আমার মেয়ের বাবাকে বলবো যে তুমি গত বছর মেয়েকে আমার বাসায় দেখতে আসছো, প্রথম ঈদ মেয়ের সাথে করবো, আবদার করতে আসছো, আমি মেয়েটাকে তোমার সাথে দিছি। আমি কখনো মেয়েকে তোমার সাথে যোগাযোগ করতে বাধা দেইনি, অনেকেই দেয়, চাইছি যতটুকু সময় সে বাবাকে পায়। আমি তোমাকে বলবো, তুমি বললা যে আমি 4 জন ছেলে টানি, আমাকে ব্ল্যাকমেইলিং করেছে, তোমার অনেক অশান্তি। তা আসলে প্রতারিত করে হারুন, তোমাকে বলবো যে আমি আল্লাহকে কখনো এত ভালোবাসি নেই, মাকে ভালোবাসি নেই, সন্তানকে না। আমি আল্লাহর থেকে বেশি তোমাকে ভালোবাসছিলাম। আল্লাহ হয়তো এই জন্য আমাকে পানিশমেন্ট দিয়েছে। আমি চেষ্টা করি সমাজসেবামূলক কাজে ভুলে থাকতে। থ্যাংক ইউ সো মাচ নাদিরা। আশা করছি আপনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এভাবে আপনি সামনে এগিয়ে যাবেন এবং আপনার মেয়েকে নিয়ে আপনি অনেক ভালো একটা জীবন উপভোগ করবেন ইনশাল্লাহ। আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। রাত অলরেডি 1:15 বেজে গেছে।